কি সমস্যা? পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? গলা চড়ে গেল চারুর, কিন্তু তেমন ভাবে শোনালো না সেই চড়ানো গলা। এর কারণ সিএসসির 4তলা ভবনটির বাইরে তুমুল বর্ষণ। দুদিন ধরে টানা বর্ষায় জীর্ণ শীর্ণ বিবিএ, এলএলবি এবং সিএসসির ভবনগুলো, যাকে বলে অক্টোবর রেন, অর্থাৎ শরতের বর্ষণ। শরতে আবার বৃষ্টি হয় নাকি? অসম্ভব বস্তু। এ মুলুকে শোনেনি কেউ। আমার কথা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। না বুঝলে আবার বলছি, আপনি যা ভাবছেন বা যা চাইছেন তা সম্ভব নয়। এটা ভালোবাসা নয়, এটা বোকামো। আমি আপনার থেকে কম করে হলেও 3 বছরের বড়। আপনি সবে সিএস এর থার্ড ইয়ার, আর এদিকে আমি। তার শার্টটা ভিজে লেপ্টে আছে পেটানো শরীরে। মাথার ঘন কালো চুলগুলো থেকে টুপটুপ করে পানি ঝরছে। ফর্সা মুখখানায় আঁকড়ে লেপ্টে আছে অগণিত বৃষ্টির দানা। চোখজোড়া ঈষৎ লাল, ঠিক তার ডার্ক রেড ঠোঁট জোড়ার ন্যায়। চারু রাগান্বিত দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে দরজাটা আটকে দিতে নিলেই খপ করে হাত ধরে ফেলে আরজান। করুণ স্বরে বলে, কারুর দরজায় এলে ভিখারিকেও বোধহয় এমন করে তাড়ানো হয় না। সমস্যা কি? হ্যাঁ, কি চাই? আপনাকে। এক চড়ে মন ভরেনি, তাই না? আরো চাই? আরজান চোখ নামিয়ে স্মিত হাসল। চমৎকার হাসি। বুকের ভেতরটা কেমন করে উঠল চারুর, কিন্তু এই অনুভূতি কেউ একদম মাথায় তুলতে চায় না। তাই ওর খ্যাপা গলাটা পরক্ষণেই ভেসে এলো আরজানের কানে। কেন এসেছেন এখানে? আচ্ছা, আপনারা বাবা ছেলে কি আমাদের একদমই শান্তিতে দেখতে পারেন না? কি চান আপনারা? আমরা এই ছোট্ট কুটিরটা থেকেও বেরিয়ে যাই? ঠিক আছে, তাই হবে। আরজান আহত দৃষ্টিতে তাকায়, বলে, চারুলতা, এসব আপনি কি বলে যাচ্ছেন? আচ্ছা, আপনি আমাকে বারবার কেন বাবার সাথে তুলনা করেন বলুন তো? আমি কিন্তু এর আগেও বলেছি আমি আমার বাবার মতো একদমই নই। হুম, আমি জানি আপনি আপনার বাবার মতো নন, বরং তার চেয়েও খারাপ, ভয়ানক খারাপ। কে এলো রে মা? জয়নাল সাহেবের উৎসুক গলাটা ভেসে এলো ভেতর থেকে। চারু দাঁতের দাঁত চেপে বলল, ভিখারি এসেছে বাবা। জয়নাল সাহেব চুপটি করে গেলেন। চুপটি করে গেল আরজানও, কেননা সে ভাবতেও পারেনি চারুলতা তাকে এভাবে পরিচয় করাবে কারোর সাথে। কিন্তু এই চুপ করে থাকার মানে যেন ভিন্ন কিছু ছিল। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা টেনে বলল, ভিখারির ভেল কি দেখাবো চলুন। খবরদার, ভেতরে এক পা রাখবেন তো। চারুর পুরোটা কথা শেষ হবার পূর্বেই ভেতরে ঢুকে গেল আরজান। ধপাস করে দরজাটা লাগিয়ে দিতে চমকে উঠল চারু। তাকে ভেতরে ঢুকে যেতে দেখে রাগে দাঁত কিরমিরিয়ে কিছু বলতে যাবে, তার পূর্বেই বলে উঠল আরজান, আঙ্কেলের হার্ট অ্যাটাক এসেছে, আর আপনি আমায় একবার জানানোর প্রয়োজন মনে করলেন না। আপনি জানেন কতটা ভয়ানক দুশ্চিন্তা হচ্ছিল আমার। আমি গতকালও এসেছিলাম এখানে, আপনাদের না পেয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করায় তিনি বললেন আঙ্কেল হসপিটালাইজড। আমি জাস্ট বোকার মতো দাঁড়িয়ে রইলাম। চারুলতা, বাবা আর আঙ্কেলের মাঝে শত ঝামেলা হলেও আমি কিন্তু আঙ্কেলকে কখনো একা করে যাইনি। বরং আপনি আমায় আঙ্কেলের থেকে দূরে সরিয়ে দিয়েছেন। আপনি ভুলে গেছেন আমার শৈশব জুড়ে যে মানুষটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল, তিনি হলেন আঙ্কেল। আই লাভ হিম সো মাচ। অ্যাটলিস্ট এই দিকটা ভেবে আমাকে একটাবার আঙ্কেলের খোঁজ নিতে দিতে পারতেন। আপনি এত পাষাণ নন চারুলতা। আরজানের এক নিঃশ্বাসে বলে চলা কথাগুলো একটু খারাপ লাগলো চারুর। আরজান সত্যি ওর বাবাকে ভীষণ ভালোবাসে। আরজানের শৈশব জুড়ে সত্যি যে ওর বাবা আছে, অন্তত সেদিকটা বিবেচনা করলে বাবার শরীর খারাপের একটা খবর আরজানের পাওয়ার কথা ছিল। আরজান আর কিছু বলল না, সোজা চলে গেল জয়নাল সাহেবের ঘর। মিনিট পাঁচেক গড়াতেই ও ঘর থেকে ভেসে আসতে লাগলো হাসি ঠাট্টার আওয়াজ। চারু এক ধ্যানে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সেদিক পানে। আজিজ সাহেবের কথা বাদ দিলে আরজান সত্যি একটা সোনার টুকরো ছেলে। একই সাথে চারুর ভালোবাসায় বদ্ধ উন্মাদ। হাতে একখানা তাওয়াল নিয়ে বাবার ঘরে প্রবেশ করলো চারু। জয়নাল সাহেব আর আরজান তখন জমিয়ে আড্ডায় মেতেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম দুজনের। দৃশ্যটা দেখে বুকের ভেতরটা শীতল হয়ে উঠল চারুর। এই মুহূর্তে বাবাকে হাসি খুশি রাখাটা যে কত জরুরি ছিল ও ছাড়া আর কেই বা ভালো জানে। আরজান আসাতে ওর ক্ষতি হয়নি তেমন, বরং ভালোই হলো। বাবা, তোমার আদরের আরজানকে বলো ভেজা পোশাক পাল্টে নিতে। ওয়াশরুমে তোমার একটা ফতুয়া আর পাজামা দেয়া আছে, এসব পাল্টে ওগুলো যেন পরে নেয়। ইনডাইরেক্টলি কথাগুলো যে আরজানকেই বলছে চারু, সে কথা আরজানের বুঝতে বাকি নেই।
এই প্রথমবার চারু তাকে কেয়ার করে কিছু বলেছে। কথাটা ভাবতেই অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো অন্তরের অন্তঃস্থলে। জয়নাল সাহেবকে আর কষ্ট করে কিছু বলতে হলো না। তার পূর্বেই চারুর থেকে তোয়ালে নিয়ে চলে গেল আরজান। ছেলেটা বরাবরই ভীষণ বাধ্য, জানে চারু। চারুলতা, একটু শুনবেন? ওয়াশরুম থেকে ডাক পড়েছে আরজানের। চারু তখন রান্নায় পুরো দস্তুর ব্যস্ত। তবু কি ভেবে চুলার আঁচ কমিয়ে দিতে হাত ধুয়ে দ্রুত ছুটল সেদিকে। আরজান ওয়াশরুমের ভেতর থেকে মাথাটা কিঞ্চিত বের করে দাঁড়িয়ে আছে। চারুলতার আসার অপেক্ষা করতে করতে আকাশ পাতাল ভাবছিল। আকস্মিক দেখা মিলল চুলার আঁচে ঘর্মাক্ত মায়াবতী শাড়ির আঁচলে হাত মুখ মুছতে মুছতে তার নিকটেই ছুটে আসছে। আরজান আরো একবার অবাক হয়, কেননা সে ভেবেছিল চারুলতা আসবে না তার ডাকে। খানিকক্ষণ অপেক্ষা করে তাকে এই বোতামহীন ফতুয়া পরেই বেরোতে হবে। হ্যাঁ বলুন, কোনো অসুবিধা? আরজানের মস্তিষ্ক স্পর্শ করল না চারুলতার সিক্ত স্বর। সে এক ধ্যানে নিবিষ্ট চারুলতার মায়াবী নেত্রদ্বয়ের প্রতি। একই সাথে ওর পাতলা গড়নের ওষ্ঠজোড়া। কোথাও একটা শুনছে আরজান, যে নারীর ওষ্ঠযুগল পাতলা গড়নের হয় সে নারী নাকি বেজায় ঝগড়ুটে হয়। চারুলতাও এর ব্যতিক্রমে নয়। অর্থাৎ শোনা কথাটা সত্যি হয়ে গেল। আরজানের এহেন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা দেখে ভেতর ভেতর কিন্তু ভেবে গেল চারু। অদ্ভুত এই দৃষ্টি আরজানের। এর আগে কখনো এরূপ দৃষ্টি দেখেনি চারু। আড়ষ্ট মনে আস্তে করে গলা খাকারে দিয়ে নজর লুকাতে চাইল, কিন্তু তখনও আরজানের হেলদোল নেই। চারু কৌশলে নিজেকে একবার দেখে নিল, বোঝার চেষ্টা করলো এই ছেলের দৃষ্টি ঠিক কোথায় আটকা পড়েছে। যখন চারু উপলব্ধি করলো আরজান তার অধর যুগল দেখে যাচ্ছে, তখন গলা চড়িয়ে ধমকে উঠল। ধমকের তোড়ে চমক ভাঙল আরজানের। থতমত খেয়ে একবার ওয়াশরুমের ভেতরে ঢুকে গিয়ে আবার বেরোলো। চারু কপাল কুঁচকে তাকিয়ে থাকে আরজানের দিকে, চোখে আগুন দৃষ্টি, মনে হচ্ছে এখনই গিলে খেয়ে নেবে। চড়িয়ে একদম সব দাঁত ফেলে দিব, কি সমস্যা? হ্যাঁ, আরজান মাথা নিচু করে রাখলো, অসহায় গলায় বলল, সরি চারুলতা। ডেকেছেন কেন? আর কোনো কাজ নেই নাকি? আমি না বসে নেই, কাজ করছি, তাই বারবার ডেকে একদম ডিস্টার্ব করবেন না। সরি টু সে, বাট একটা প্রবলেম হয়েছে, তাই তো ডাকলাম। চারু গাল ফুলিয়ে নিঃশ্বাস ছাড়লো, বলল, কি প্রবলেম? আরজান বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। বাবার সাদা পাজামা আর ফতুয়ার দারুণ দেখাচ্ছে আরজানকে, কিন্তু ওখানটায় অমন করে হাত চেপে রেখেছে কেন? কি হয়েছে ওখানে? বুক এবং পেটের মাঝ বরাবর দুটো বোতাম ছেঁড়া, যা দেখে চারুর নিজেরই লজ্জা লাগলো। ইস, ছেঁড়া ফতুয়াটাই পরতে দিল ছেলেটাকে। চারু আর কিছু বলল না। পাশের ঘর থেকে সুতো নিয়ে এসে ধরিয়ে দিল আরজানের হাতে, বলল, সেলাই করে নিন, এক্সট্রা কিছু নেই যা পরতে দিব। বাবার খুব স্বল্প পোশাক। কিন্তু চারুলতা, আমি তো সেলাই জানি না। সেলাই না জানার কিছু নেই, সূচটা 15 বছর আগের কথা। জয়নাল সাহেবের অচল পদতল স্থবির হয়ে পড়ল হঠাৎ। দাঁড়িয়ে থাকাটাও এখন তার জন্য অনেক দুর্লভ প্রত্যাশা। বাবাকে মাঝপথে এমন করে বসে পড়তে দেখে চমকে উঠল চারু। না চাইতেও ভেতর থেকে আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটল। বাবা বলে চেঁচালো। হাতের বাক্স ব্যাগ নিচে ফেলে চটজলদি গিয়ে ধরলো বাবাকে। অসহায় গলায় বলতে লাগলো, বাবা, কি হলো তোমার? শরীর খারাপ করছে? জয়নাল সাহেব সহায়হীন দৃষ্টিতে দেখতে চেষ্টা করলো মেয়েকে। তার ভেতরের হাহাকার তার মেয়ে ঠিকই আন্দাজ করতে পারে, তবুও আজ সে তার মেয়েকে কিছুতেই দেখতে চায় না, বরং নিজের কষ্টগুলো গ্রাস করার পাশাপাশি মেয়ের কষ্টগুলো মুছে দিতে চায়। কিন্তু নিয়তি হয়তো তা চায় না, তাই হঠাৎই তার বুকের ব্যথাটা বাড়াবাড়ি করে তোলে। জয়নাল সাহেব মেয়েকে কিছু বলতে যেও ব্যর্থ হন। বুকে ব্যথায় তার মুখখানা হা হয়ে গেল, অর্থাৎ তিনি নিঃশ্বাস নিতে পারছেন না। চারু পাগলের ন্যায় অস্থির হয়ে উঠল, কেমন হাঁসফাঁস করতে লাগলো বাবার অবস্থা দেখে। ঠিক সন্ধেক্ষণ, এই সময় কাকে ডাকবে একটু সাহায্য পেতে? বাবা, ও বাবা, বেশি কষ্ট হচ্ছে তোমার? বাবা, একটু সহ্য করে নাও ব্যথাটা, আমি এক্ষুনি তোমায় নিয়ে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করছি। বাবা, একটু সহ্য করো। চারুর নেত্রকোণ গলিয়ে অঝোর ধারা ঝরল। বুকের ভেতরটা কেমন খা খা করে উঠছে চারুর। নিয়তি তাকে নিষ্ঠুরতা তার বেলাতেই কেন দেখায়? কি অপরাধে তার বাবাকে এত পীড়া সইতে হচ্ছে?
মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়া কি অপরাধ? বড় সড়কের গাড়িগুলো শাঁসা করে ছুটে যাচ্ছে বিরতিহীন। চারু বারবার হাত উঁচিয়ে কোনো গাড়ি থামাতে বললেও কারোর নজরে পড়ল না তা। এদিকে বাবার অবস্থা দেখে মনে হচ্ছে বাবার অসহায়ত্বে ঘিরে থাকা মলিন মুখখানা কি আছে ভাগ্যে কেউ জানে না। শেষ মুহূর্তে ফেরাস্তার ন্যায় এসে হাজির হলো আরজান। কোত্থেকে এলো, কি করে এলো জানে না চারু। আরজানকে হঠাৎ পেয়ে যাবে এ কথা তার কল্পনাতীত ছিল। ছুটে গেল আরজানের কাছে। ঠিক একজন অল্প বয়সী কিশোরীর ন্যায় ভেঙে পড়লো আরজানের সামনে। বাবার অবস্থার বিবরণ দিয়ে আর্জি জানালো বাবাকে এক্ষুনি হসপিটালাইজড করতে হবে। আরজান দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলো না, জয়নাল সাহেবকে নিয়ে ছুটে চলল হসপিটালের দিকে। অম্বরের বুকে নিশাকান্তের বিপরীতে বহমান বর্ষণ। তাহার উষ্ণ শীতল বুক চিরে বড় বড় ফোঁটায় ঝরে যাচ্ছে এক বুক কান্না। ঠিক চারুর ন্যায় জয়নাল সাহেবকে এমার্জেন্সিতে ভর্তি করাতে হয়েছে। তার শারীরিক অবস্থা একটু বেশি শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। হসপিটালটা সকল ফর্মালিটিস আরজানি করেছে, কেননা চারু রীতিমতো পাথরে পরিণত হয়েছে বাবার শেষ অবস্থা থেকে। স্রেফ শক্ত হয়ে বসেছিল স্টিলের চেয়ারটায়। ঘন্টা 2 পেরিয়ে গেছে। জয়নাল সাহেবের হার্টের অপারেশন চলছে। চারু বুঝতে পারছে কিন্তু কোনো বক্তব্য দিতে পারছে না। এই 2 ঘন্টায় ওর বসে থাকা ছাড়া আর বিশেষ কিছু করারও ছিল না। কিন্তু আরজান বসে থাকেনি এক দণ্ড। চারুর বাবা যে তার কাছে নিজের বাবার চেয়ে কিছু কম নয়, একথা চারুকে তার বোঝানোর প্রয়োজন হলো না। বাবার জন্য আরজান হন্যে হয়ে ছুটোছুটি প্রকাশ করে দিল। চারুর বাবাকে সে নিজের বাবার মতোই ভীষণ ভালোবাসে। নিজের পাশ ঘেঁষে কারোর অস্তিত্ব প্রকারভাবে উপলব্ধি করলো চারু, কিন্তু মনের জোরে অভাবে তাকানো হলো না। তবে ও জানে এতক্ষণে নিজের ক্লান্ত শরীরটা টেনে এনে ওর পাশে বসার মতো মানুষটা কেবল আরজানই হতে পারে। আঙ্কেলের এমন শারীরিক অবস্থায় ওনাকে নিয়ে বের হওয়াটা আপনার একদম ঠিক হয়নি চারুলতা। আপনি তো বাচ্চা নন। আঙ্কেল বায়না করলো আর আপনিও তাকে উৎসাহ দিয়ে বেরিয়ে পড়লেন। আজ যদি আমি না থাকতাম তাহলে কি হতো ভাবতে পারছেন? চারুর বুক ফেটে কান্না এলো। আরজান কেউ মিথ্যে বলেছে। খায়রুল সাহেবকে যে 3 মাসের ভাড়া দেওয়া হয়নি, যার দরুন উনি ওদের অপমান করে বের করে দিয়েছেন বাড়ি থেকে, এই কথা ও কোনো দিন মুখ ফুটে বলতে পারবে না আরজানকে। কেননা ও চায় না এই মানুষটার কাছে ওর আর কোনো ঋণ জমা হোক। যা হওয়ার তাই হতো। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। চারুর জড়িয়ে আসা গলাটা বুঝতে আরজানের এক মুহূর্তও সময় লাগলো না। পাশ ফিরে চারুর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো আরজান। কেমন নরম চাহনি তার। চারু না দেখেও টের পাচ্ছে সব। ওর বুকের ভেতরটা তোড়পাড় হয়ে যাচ্ছে। হয়তো সেটাও বুঝে নিল আরজান, যার পরিপ্রেক্ষিতে হঠাৎ করেই ভীষণ আহ্লাদে আরুকে জড়িয়ে নিল নিজের সাথে। চারুর মাথাটা পরম যত্নে তার বুকে রেখে ভরসা দেওয়ার গলায় বলল, চারুলতার বাবার কিচ্ছু হবে না, আরজান কথা দিচ্ছে। চারুর কি হয়েছে জানে না। ও হু হু করে কেঁদে উঠল। ওর কান্নার ভাঙা স্বর বিষাদের ঠোকর খেতে লাগলো আরজানের কর্ণকুহরে। একদম সহ্য করতে পারল না চারুর কান্না। মরিয়া হয়ে উঠল নিমেষেই। কেমন অসহায় গলায় বলতে লাগলো, চারুলতা প্লিজ কাঁদবেন না। আপনি কাঁদলে আরজানের ভীষণ কষ্ট হয়। প্লিজ চারুলতা এইভাবে কাঁদবেন না। চারুর কান্নার বেগ থামে না, বরং বাড়ে। আঁকড়ে ধরে আরজানকে। আরজানের বুকে শান্তিতে মাথা রেখেই কাঁদতে কাঁদতে চোখ লেগে আসে ওর। আরজান ভরকে যায়, চমকে ওঠে, বারবার করে ডাকে চারুকে, কিন্তু চারু সাড়া দেয় না একদম। আরজান বুঝতে পারলো চারু বাবার চিন্তায় সেন্স হারিয়েছে। মুহূর্তে হাঁকিয়ে ডাকলো ডক্টর, নার্স সবাইকে। আরজানের এহেন চিৎকার চেঁচামেচিতে জড়ো হয় অনেক মানুষ। জড়ো হয় হাতে গোনা 5-6 জন ডাক্তারও, সেই সাথে নার্সরাও। হলেও তার কথাটা মস্তিষ্কে আঁকড়ে পড়ে রইল আরজানের। লোকটা আসলে কে? চারুর পরিচিত কেউ? উনি কে চারুলতা? গতকাল তো বললেন উনি একজন ডক্টর এন্ড আপনার চেক আপের জন্য এসেছেন, কিন্তু আজ তো সেটা মনে হলো না। মনে হলো ওনার উদ্দেশ্য অন্য কিছু। উনি আরশ ভাই, আমার দূর সম্পর্কের আত্মীয়। আরজানের মনে অজানা ভয়ের দানা বিঁধল। আত্মীয়, অর্থাৎ সামথিং ক্লোজ। চারু নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে সরে দাঁড়ালো আরজানের বক্ষ থেকে। চারু সরে পড়াতে আরজানও খানিকটা নড়ে চড়ে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে গালে হাত দিয়ে ডলল।
অর্থাৎ সে ভেতরে ভেতরে কথা খুঁজছে। কি বলবে চারুকে? হ্যাঁ, খুঁজে পেয়েছে কথা। দুপুরের খাবার খেয়েছিলেন তো? আমি একজন নার্সকে বলে দিয়েছিলাম। চারু মুখটা সরু করে দীর্ঘশ্বাস ছাড়লো। এর মানে ও আরজানের কথার প্রত্যুত্তরে বিরক্তির বহিঃপ্রকাশ করেছে। আরজান প্রশ্নবিদ্ধ মুখ করেই চেয়ে আছে চারুর দিকে। চারু জবাবে বলল, না খেয়ে উপায় কি? আপনার মতো এক বদ্ধ উম্মাদের পাল্লায় যে পড়েছি। আরজান অদ্ভুত হাসলো। দু কদম চারুর পানে এগিয়ে এসে খানিকটা ঝুঁকে চারুর বরাবর হয়ে বলল, তার মানে আপনি মেনে নিচ্ছেন আমি আপনাকে উন্মাদের ন্যায় ভালোবাসি? চারু চমকে উঠল। ঝাড়ি মেরে জবাব বাড়ালো, তা বললাম নাকি? আপনি কি পাগল? হ্যাঁ, অবশ্যই আমি পাগল। আপনি জানেন তো কতটা ভয়ানক পাগল আমি আপনার জন্য? উফ, এত প্রেম কোথা থেকে আসে? যত সব। সরুন। চারু বিরক্ত নিয়েই প্রস্থান করলো আরজানের সামনে থেকে। আরজান অসহায় ভঙ্গিতে ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল। এই মানুষটাকে সে কি করে বোঝাবে কতটা ভালোবাসে সে? কি করে বোঝাবে? রাত 10টা। চারু পায়চারি করছে জয়নাল সাহেবের আইসিইউর বাইরে। বড্ড দুশ্চিন্তাগ্রস্ত লাগছে তাকে। ডক্টর আজ রাত 10টা অবধি সময় দিয়েছে জয়নাল সাহেবের জ্ঞান ফেরার জন্য। যদি এই সময়ের মধ্যে জ্ঞান না ফেরে তবে ধরা হবে সে কোমায় চলে গেছে। এমনটা হলে চারু শেষ হয়ে যাবে এক নিমিষে। ওর যে বাবা ছাড়ার কেউ নেই, বাবা ওকে কিছুতেই এতটা অসহায় করে রেখে চলে যেতে পারে না। তাহলে ওরও আর বেঁচে থাকার কোনো মানে থাকবে না। 45 বারের মতো আজিজ সাহেবের কল এলো আরজানের ফোনে। আরজান এবারও তার কলটাকে সম্পূর্ণ উপেক্ষা করে যেত, কিন্তু পারলো না কারণ এই কলের পূর্বেই আজিজ সাহেব তাকে একখানা সুন্দর টেক্সট লিখে পাঠিয়েছেন। তার মায়ের নাকি শরীর খারাপ হয়েছে। তার দুশ্চিন্তায় যদি মাকে সে সুস্থ দেখতে চায় তবে যেন কল পিক করে। এতেই কাজ হয়েছে, কেননা আরজানের মা অন্তঃপ্রাণ। ড্যাড, তুমি কোথায় আরজান? কি হয়েছে তোমার? গতকাল থেকে তুমি লাপাত্তা। এসব কি ফাজলামো হচ্ছে? আমি তোমার মা টেনশনে শেষ হয়ে যাচ্ছি, আর তুমি কিনা বিন্দাস ফুর্তি করে বেড়াচ্ছ। আমি তোমাকে আধ ঘন্টার মধ্যে আমার চোখের সামনে দেখতে চাই ব্যাস। আর কিছু শুনবো না আমি। ড্যাড আমি একটা নো মোর ওয়ার আরজান, আমি বলে দিয়েছি ব্যাস। এই বলে কল কেটে দিলেন আজিজ সাহেব। আরজান মুখ চোরা হয়ে দাঁড়িয়ে রইল। আজিজ সাহেব ভীষণ দাপুটে মানুষ। তার মুখের ওপর কথা বলা আরজানের দ্বারা সম্ভব নয়, তবুও অনেক গোঁড়ামি করে সে। তবে তার জন্য অনেক সাফার করতে হয় আরজানকে। তবে কথা যদি চারুর বিষয়ে হয় তবে আরজান আর চুপ থাকতে পারে না। আর আজও তার ব্যতিক্রম নয়। সে কিছুতেই চারুকে একা করে এখান থেকে যেতে পারবে না। চারুর এই দুঃসময়ে সবাই ওকে হাত ছেড়ে গেলে সে কোনো দিনও পারবে না চারুকে ছেড়ে যেতে। চারু তার প্রাণ ভোমরা, যা আজিজ সাহেবের চক্ষুশূল। আপনি এখানে আছেন, বাড়িতে কেউ জানে না? পেছন থেকে ভেসে এলো চারুর গলা। আরজান কিঞ্চিত ভীত হলো। যদি সে উত্তরে না বলে তবে চারু নিশ্চিত তাকে এখান থেকে চলে যেতে বলবে, যা সে কোনোদিন চায় না। জানে, মা জানে। পেছন মুড়ে চারুকে এক পলক নিরীক্ষণ করে কথাটা বলল আরজান। চারুর যেন বিশ্বাস হলো না আরজানের কথাটা, তাই কড়া গলায় পুনরায় বলে উঠল, মিথ্যে আমার পছন্দ নয় আরজান। আরজান ঘাবড়ে গেল। এই মেয়েটা এত পাষাণ কেন? আর একটু কোমল হতে পারতো নাকি? গড প্রমিস চারুলতা, মা জানে তো। আপনার ড্যাডকে জানালেন না কেন? কি জানাবো? আপনি আমার সাথে আছেন। ড্যাড এসব জেনে কি করবে বলুন? অযথা। আপনি চলে যান আরজান। আমি আমার বাবার জ্ঞান ফেরার অপেক্ষায় আছি। বাবার জ্ঞান ফিরলেই আমরা চলে যাব এখান থেকে। আরজানের ভেতরটা কেঁপে গেল। কোথায় যাবেন? অনেক দূরে। ভাববেন না গ্রামে আর ফিরবো না। অবশ্য সেই পথও যে আপনার ড্যাড খোলা রাখেনি। রাক্ষসের মতো ভক্ষণ করেছে আমাদের শেষ সম্বলটুকু। আর কিছু অবশিষ্ট রাখেনি, যেটা আঁকড়ে আমরা সুস্থ স্বাভাবিক একটা জীবন যাপন করতে পারবো। সবটা কেড়ে নিয়েছে এক নিমিষেই। আমি আপনার বাবাকে কোনোদিন ক্ষমা করব না আরজান, কোনো দিন না। আপনি কোথাও যাবেন না চারুলতা, প্লিজ। ড্যাডের করা পাপগুলো অন্তত একটা প্রায়শ্চিত্ত করতে দিন।
চারু তাচ্ছিল্য করে বলল, আপনার বাবা করবে প্রায়শ্চিত্ত? রিয়েলি? ড্যাড নয় চারুলতা, আমি করব। ড্যাডের হয়ে আমি প্রায়শ্চিত্ত করব। চারু অবাক হলো। অবাকের শীর্ষে পৌঁছে অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করলো চারু। কি বলছে এই ছেলে? বাবার অপকর্মের প্রায়শ্চিত্ত উনি কেন করবে, সেটাও সে বিনা অপরাধে? এক্সকিউজ মি ম্যাডাম, আপনার বাবার সেন্স ফিরেছে। পাছে আরজানের অন্য কোনো মানে বুঝে নেয়। চারুলতা, এখানে আপনাদের মাসখানেকের সকল প্রয়োজনীয় খাবার, সবজি, মাছ, মাংস সবকিছুই আছে। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, অনেক খেটেছি, আর পারবো না। এবার প্লিজ খাবারের কিছু ব্যবস্থা করুন। আরজানের ক্ষুধা পেয়েছে, কথাটা শুনতে দেরি হলেও তার মুখের সামনে গরম গরম খাবার তুলে দিতে সময় লাগলো না চারুর। ডাইনিং টেবিলটায় 4টে চেয়ার বসিয়েছে আরজান। 3টে চেয়ার তাদের 3 জনের, বাকিটা ফিউচারের জন্য। চারু বুঝেছে আরজান কি বলতে চায়, তবে আরজানকে আজও ইচ্ছে করে বকেনি। মানুষটা কত কি করেছে ওদের জন্য, না জানি আরো কত কি করবে বলে ভেবে রেখেছে। আপনি গিয়ে হাত মুখ ধুয়ে আসুন। আর পারছি না। মানে এই নোংরা হাতে খাবেন নাকি? পেটে অসুখ করবে তো। সত্যি বলছি, একদম এনার্জি নেই, আমি পারবো না, প্লিজ। একদম নয় আরজান, আমি কোনো অজুহাত শুনবো না গো। চারুর কড়া গলায় মন খারাপ করে বসে রইল আরজান। তবে মন খারাপের চেয়ে মন খারাপের ভাবটাই বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ সে ইচ্ছে করেই এমন ভাব করে বসেছে, বোঝাই যাচ্ছে মুখে এক আর মনে আর এক। আজকের জন্য আপনি আমাকে খাইয়ে দিন না, প্লিজ। আমি সত্যি বলছি, এক্ষুনি খেতে না পেলে আমি ডেড হয়ে যাব। কথাটা বলে আতঙ্ক মনে অপেক্ষা করতে লাগলো আরজান, কেননা ওর প্রত্যুত্তরে জবাব না এলেও একটা ব্লাস্ট তো হবেই হবে। কিন্তু অষ্টম আশ্চর্যের বিষয় হলো চারু এর প্রত্যুত্তরে কিছুই জানানো দেয়নি, বরং উল্টে সে সত্যি সত্যি খাবার নেওয়া শুরু করলো আরজানের জন্য। আরজান রীতিমতো বিস্মিত, বিহলিত, হতবাক আর না জানি কত কি। অবাকের চরম সীমায় পৌঁছে মুখের কথা আটকে গেল তার। অ থেকে আ অব্দি উচ্চারণ হলো না। ঋণ মেটাচ্ছি, অমন ভাবে দেখার মতো কোনো কাণ্ড করিনি। আরজানের বিষম লাগলো চারুর কথায়। কাস্তে কাস্তে হাত বাড়ালো পানির গ্লাসের দিকে, তবে তার পূর্বেই পানি এনে মুখের সামনে ধরলো চারু। তার চোখে মুখে অদ্ভুত ভয় নেচে খেলে বেড়াচ্ছে। এই ভয় কি তবে আরজানের কিছু হয়ে যায় না কিনা সেই নিয়ে? তবে কি আরজান পেরেছে এই পাষাণীর মনে তার জন্য ভালোবাসার বীজ বুনতে? খাওয়ার পূর্বেই দেখছি বিষম লেগে আধ মরা। এত সফট একসাথে কখনো খাইনি তো, সরি। চারু কপাল কুঁচকে তাকালো। অর্থাৎ কিছু না, প্লিজ খাবারটা। আরজান স্মিত হেসে খাবারের দিকে ইশারা করতে তার মুখের সামনে খাবার তুলে দিল চারু। আরজান আনন্দিত মনে খেতে শুরু করলো। ইস, এই কটা দিনে তার জীবনটা একদম বদলে গেল। এই বদলটা সত্যি মনে রাখার মতো। না চাইতেও অনেক কিছু পেয়েছে সে। আহ, এটা কি করলেন? সরি, 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 মাই ফল্ট। ইচ্ছে করে করলেন তাই না? আরজান অসহায় চোখে তাকালো। চারু হাতটা ঝাড়তে তৎক্ষণাৎ নিজের মুখে পুড়ে নিল। যা দেখতেই চকিত তাকালো আরজান। চারু তার মুখের এঁটো খাবার নিয়েই নিজের মুখে নিল। ভয়ঙ্কর, যদি বুঝতে পারে তবে নির্ঘাত গর্দান যাবে। না চারুলতা, গড প্রমিস, আমি ইচ্ছে করে কাটিনি, তবুও সরি। দেখি প্লিজ। এই বলে চারু কিছু বোঝার পূর্বেই আরজান করে বসলো এক অকল্পনীয় কাজ। চারুর হাতটা টেনে নিয়ে এবার সে নিজের মুখে পড়লো। যদিও চারুর এসবে কোনো ধ্যান জ্ঞান নেই বললেই চলে। আরজান বাঁকা হাসলো। পরক্ষণে উঠে গেল বরফ নিতে। বরফ নিয়ে এসে চটজলদি লাগিয়ে দিল চারুর হাতে। ক্রমে ক্রমে কমে এলো ব্যথা, শান্ত হলো চারু। আর ওদিকে মনে মনে আনন্দের খই ফুটতে শুরু করলো আরজানের মনে। না চাইতেও একটু অন্যরকম ভালোবাসা পেয়ে গেল সে, একদম ভিন্ন রকম ভালোবাসা। পরন্ত বিকেলের কিঞ্চিত উষ্ণ এবং কিঞ্চিত শীতল বাতাসে ব্যালকনিতে গিয়ে বসলো চারু। ব্যালকনিটা নানা বাহারে সাজিয়েছে আরজান। ব্যালকনির প্রায় অর্ধেকটা জুড়ে নানান বাহারি ফুলের টব, আর অন্য পাশে দোলনা সেট করা। পাশেই ছোট্ট একটা টি টেবিল। টেবিলে রাখা একটা গোলাপের চারা গাছ মৃদু বাতাসে তাল কেটে বাকি গাছগুলোর ন্যায় সেও গা ভাসাচ্ছে।
চারু অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে সুখ। মাঝে মাঝে ভাবছে জীবনটা এত অল্পতেই থমকে যেতে পারে না। তার বাবার জন্য কিছু একটা করতেই হবে তাকে। ঠিক 1 মিনিট গড়াতে ফোনটা বেজে উঠলো চারু। অমনি ওর ঘোর কাটলো ভাবনার জগৎ থেকে। টি টেবিলের গোলাপের ছোট্ট চারা গাছটার পাশে ওর ফোনটা রাখা। চমকে উঠে জলদি হাত বাড়িয়ে ফোনটা উঠিয়ে আনলো। ফোনের স্ক্রিনে ভাসছে একখানা অপরিচিত নাম্বার। চারু কৌতূহল নিয়ে রিসিভ করলো ফোনটা। ওপাশ থেকে ভেসে এলো বেশ মার্জিত একখানা পুরুষালী গলা। গুড আফটারনুন ম্যাডাম, আপনি কি রুবাইদা সারু বলছেন? চারুর মনটা কেমন খচখচ করে উঠলো। কিঞ্চিত সন্দিহান গলাতে বলল, ইয়েস, বলছি। আপনি কে বলছেন? ম্যাম, আমি রাজকিউ অ্যাভিনিউ কোম্পানির ম্যানেজার জামির রায় বলছি। ম্যাম, গত সপ্তাহে আপনি একটা ইন্টারভিউ দিছিলেন। আমরা বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে আমরা আপনাদেরকে রেজাল্ট জানাবো। চারুর হুট করে মনে পড়লো গত সপ্তাহের কথা, ইন্টারভিউ এর কথা, কিন্তু মাথায় এলো না সেই কোম্পানির ম্যানেজার হঠাৎ করে তাকে কল দিল কেন। জি, মনে আছে। কংগ্রাচুলেশন ম্যাম, আমরা আপনাকে হায়ার করেছি একটা পোস্টের জন্য। আপনাকে কাল একবার আসতে হবে অফিসে, জয়েন করার একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনার স্যালারি সম্পর্কে কিছু কথা বলতে হবে। লোকটার সম্পূর্ণ কথাগুলো চারুর মস্তিষ্ক ছুতে ছুতে বেরিয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ কি মনে হতে পুনরায় বাড়ি খেলো ভেতরে। চমকে উঠল চারু, ধরফর করে উঠল তার হৃৎপিণ্ডটা। ওখানে ভুল শোনেনি তো? অবশেষে কিনা 1000 খানেক লোককে টেক্কা দিয়ে ও পাশ করে গেল। তবে কি তার কপাল খুলে গেল? কথায় আছে দুঃখের পরে সুখ আসে। আজকের দিনটা জীবনে না এলে হয়তো কখনো মানত না চারু। সত্যি সত্যি যে দুঃখের পরে সুখ পাখির আগমন হয় মানব জীবনে, চারুরও হয়েছে। এত এত ঝড়ঝাপটাকে পেছনে ফেলে অবশেষে সুখের মুখ দেখেছে ও। ম্যানেজার জমির রায়ের কল পেয়ে ও সত্যি সত্যি গিয়েছিল অফিসে, এবং তার কথা মোতাবেক চারুর পোস্ট কন্টিনিউ মুড়ে এবার সরাসরি তাকালো লোকটার পানে। স্যুট বুট পরে পুরোপুরি ফর্মাল হয়ে বসে আছে লোকটা। অদ্ভুত মায়া বিচরিত মুখ তার, একদম আদুরে একখানা মুখ। চারু কয়েক মুহূর্তের জন্য আটকে পড়েছিল তার প্রতি, তবে হুট করে নিজের অজান্তেই চোখের সামনে ভেসে উঠলো আরজানের মুখ। দুজনকে পাশাপাশি রেটিং করলে আরজানকে হাইয়েস্ট মার্ক পেয়ে যাবে। চারু তড়িঘড়ি চোখ নামিয়ে নিল, মনে মনে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে মনোযোগ দিল লোকটার কথায়। ইয়েস স্যার। লোকটা চেয়ারে পিঠ ঠেকিয়ে হাতের কলমটা ঘোরাতে ঘোরাতে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, ফাইলগুলোকে আপনাকে জাস্ট 1 আওয়ারের মধ্যে সাবমিট করে দিতে হবে। চারু অবাক হলো, বলল, বাট স্যার। এটা একটা কম্পিটিশন ওয়ার্ড, মিস চারু, অ্যান্ড ইউ হ্যাভ সাবমিট অ্যাট ইন প্রপার টাইম। চ্যালেঞ্জ দিস ইউর চ্যালেঞ্জ ফর ইউ। মনে রাখবেন, জাস্ট ইমোশন ইউ দ্য লাস্ট। চারু নিজেকে ধাতস্থ করলো, বুঝলো লোকটা কাজের ওপর কিছু ভাবতে পারে না এবং পাশাপাশি ভীষণ ট্যালেন্টেডও। কেননা এই বয়সে অনেক ছেলেরা পথে ঘাটে ঘুরে বেড়ায় একটা চাকরির খোঁজে, আর ইনি যে একটা গোটা কোম্পানি খুলে বসে আছেন। ব্রেভ। লোকটা একটা বেল চাপতেই ছুটে এলো কেউ। চারু চিনতে পারলো তাকে, অর্থাৎ এই লোকটাই পিয়ন। মিস্টার রাফিকে একবার আসতে বলো। লোকটা হুকুম পেয়ে ছুটলো রাফি নামের লোকটাকে ডাকতে। মিনিট গড়াতে হাজির একটা অল্প বয়সী ছেলে, অর্থাৎ তার সমবয়সী। মে আই কাম ইন স্যার? ইয়েস মিস্টার রাফি। মিস্টার রাফি ভেতরে প্রবেশ করে তিনি চারুকে বলা কথাগুলো তাকেও বুঝিয়ে বলল, তবে হ্যাঁ, কোন রকম সাহায্য করতে বারণ করে দিল। স্রেফ চারুকে কাজ বুঝিয়ে দেওয়াই তার আদেশ। চারু পূর্বের ন্যায় ছোট্ট একটা নিঃশ্বাস ত্যাগ করলো। মুখ উঁচিয়ে সামনের দিকে তাকাতেই দেখতে পেল একটা নেম প্লেট, তাতে লেখা লোকটার নাম গোটা গোটা অক্ষরে। চারু একবার চোখ বুলালো, মিহাত চৌধুরী। পরক্ষণেই ডাক এলো রাফির। চারু, আসুন, আমি আপনাকে আপনার কাজটা বুঝিয়ে দিচ্ছি। চারু কৃতজ্ঞতা মিশ্রিত হাসলো, অতঃপর চলে গেল রাফির পেছন পেছন। চারু চলে যেতেই চমৎকার হাসলো মিহাত, মনে মনে কিছু একটা ভেবে চোখ বোঝালো। এই কোলাহল সম্পূর্ণ শহরে মানুষ চাইলেও খুঁজে পায় না নিজের অস্তিত্ব। মানুষ ভাবে এই যানজট যান্ত্রিক দুনিয়াটা কতই না মধুর, কতই না শান্তির,
কিন্তু পথের বেকার পথিক এবং দিন মজুরের ওই লোকটা জানে যান্ত্রিক এই শহরটাতে জীবন আসলে ঠিক কতটা মধুর। এইসব ভাবনা দিনের পর দিন কুড়ে কুড়ে খায় জয়নাল সাহেবকে। তাকে বাঁচাতে তার মেয়ে কতই না প্রচেষ্টা করে, দিন রাত এক করে বেকার প্রতীকের ন্যায় পথে পথে হাঁটে। কিচ্ছু ভোলেননি তিনি। নিজেকে বড্ড আবর্জনা মনে হয় জয়নাল সাহেবের। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তিনি এবং অরুণী। বিয়ের বছর গড়াতে গড়াতে অরুণীর কোর আলো করে চারু এলো। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। এই 5টা বছর জীবনের সেরা সময় ছিল জয়নাল সাহেব এবং চারুর জীবনে। তারপর হঠাৎই সবটা শূন্য করে ভেসে গেল সবকিছু। অরুণী পরপুরুষের হাত ধরে চলে গেল 7 বছরের প্রেম, 6 বছরের সংসার এবং 5 বছরের মেয়েকে রেখে। জয়নাল সাহেবের জীবনের কাল শুরু ঠিক সেদিন থেকেই। তারপর একমাত্র ভরসা ছিলেন তার প্রিয় বন্ধু আজিজ সাহেব, যিনি তার সর্বস্ব কেড়ে নিলেন বন্ধুত্বের মুখোশ পরে। তারপর ধীরে ধীরে পথে বসতে লাগলেন জয়নাল সাহেব। ভালো একখানা চাকরি ছিল এককালে। চাকরি গেলে পেনশনের টাকা দিয়ে চারুর কলেজ অবধি পড়াতে পারেন তিনি। তারপর চারু নিজেই সংসারের হাল ধরে। ওইটুকু বয়সেই কঠোর পরিশ্রম করতে লাগলে বাবা এবং এই সংসারটার জন্য। দীর্ঘ তীর্থযাত্রা পার দিয়ে অবশেষে তাদের সুখের দিন এলো। বসের দেওয়া টাস্ক পূরণে প্রাথমিক পর্যায়ে খানিকটা অসুবিধা হলেও পরক্ষণে ঠিক উতরে যায় চারু এবং বেশ মার্জিত ভাবে 3টা ফাইল কমপ্লিট করে সাবমিট করে দেয় বসকে। নিহাত চৌধুরী বেশ অবাক হয়। কেবল অবাকই নয়, খানিকটা চমৎকৃত বটে চারুর টাইম মেনটেন সেন্স দেখে। কেননা বিগত 3-4 বছরে সে কখনো কাউকে এতটা প্যাশন টাইম নিয়ে কাজ করতে দেখেননি, যা আজ তিনি চারুকে দেখলেন। মনে মনে তিনি ভীষণ খুশি হলেন। ভ্যারি ইম্পসিবল। আপনার এর আগে তো কোনো জব এক্সপিরিয়েন্স নেই, আই অ্যাম রাইট? সাবমিট করা ফাইলগুলো ঘাঁটতে ঘাঁটতে বলল নিহাত চৌধুরী। চারু ভদ্রতা সূচক একখানা হাসি এঁটে রেখেছে ঠোঁটের কোণে। নিহাত সাহেবের প্রশ্নে ছোট্ট করে জবাব দিল। নো স্যার। নিহাত খুশি হলো, যার দরুন তার ঠোঁটের কোণে বিরাজমান হলো সুন্দর একখানা হাসি। বললেন, ইউ আর রিয়েল ইন্টেলিজেন্ট চারু। বলতে হবে, তবে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ শিওর স্যার। অফিস আওয়ার সকাল 9টা থেকে বিকাল 5টা, আপনি 12টা থেকে কেন নিচ্ছেন? এর জন্য তো আপনার স্যালারি 2 ভাগ হলো, নয়তো আপনি 40,000 অ্যাভারেজ পেয়ে যেতেন। ফাইল মনোযোগ ঢেলেই কথাগুলো বলল মিরাজ। চারু একটু ভাবলো, অতঃপর জবাব দিল, আমার এমবিএ এর ক্লাসগুলো এই মুহূর্তে চালিয়ে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট স্যার, তাই। ও গ্রেট কোয়ারিং মিস চারু। ইয়েস স্যার। চারুর সম্পর্কে আরো টুকটাক খবর নিল মিহাদ চৌধুরী। এর পেছনে অবশ্য কেবল চারুরই কাজ নয়, বরং মিহাদের অন্য কোনো উদ্দেশ্য সাধনের প্রয়াস ছিল। ঠিক 5টায় অফিস থেকে বের হলো চারু। তখন পড়ন্ত বিকেল, সূর্যি মামা পশ্চিমে ঢেলে পড়েছে বেশ খানিকটা। শীতের আমেজ বইছে হাওয়ায় হাওয়ায়। চারু রাস্তায় পা ফেলে প্রথমে টেনে এক নিঃশ্বাস নিল। শীতের দিনে এই সময়টা ওর ভীষণ প্রিয়। নীল রঙের তাঁতের শাড়ি পরনে চারু, হাতে নীল রঙেরই রেশমি চুড়ি, কপালে পাথরের সাদা টিপ, ঠোঁট জোড়ায় লিপ বাম ব্যতীত আর কিচ্ছু নেই। চমৎকার নেত্র যুগলে সরু টানের কাজল, হাত খোপা করা চুলগুলো বাঁধন হারিয়ে উন্মুক্ত হয়ে ঝুলে পড়েছে পিঠের ওপর। কি চমৎকার দৃশ্য! দূর থেকে এই বিহমিত রূপ দেখে মাতাল হাসলো কেউ। হাসতে হাসতে বুকের পা পাশটা 2 হাতে চেপে ধরলো। কি অপূর্ব মেয়েটি! ইস! চারু হাত ইশারা করে একটা সিএনজি দাঁড় করালো। বাসার ঠিকানা বলে যেই না উঠতে যাবে, অমনি কেউ লাফ দিয়ে উঠে পড়লো ভেতরে। চারু ভয় পেয়ে চমকে উঠলো আকস্মাৎ। সিএনজি দরজা ছেড়ে ভয়ে পিছিয়ে গেল কয়েক কদম। ভেতরটা কেমন ধরফর করছে। এইসবের কোনো মানে হয়? কে ইয়রবাচিন? রাগী চোখে মাথা নিচু করে ভেতরে তাকালো চারু। তবে ভেতরে যাকে দেখলে তাকে দেখে রাগটা আরো বাড়লো বই কমলো না। তার তোয়াক্কা না করে চারু আরজানের সামনে দাঁড়াতেই ছেলেটার উদ্দেশ্যে ছোড়া ঘুষিটা চারুর কপাল বরাবর পড়লো। আরজান বুঝে ওঠার আগেই ঘটে গেল ঘটনাটা। তবে যতক্ষণে তার উপলব্ধি হলো, ততক্ষণে চারুর কপাল কেটে কালচে হয়ে উঠলো। চারু ব্যথা পেয়ে নিচে পড়ে আহ করে কপাল চাপলো। আরজান সচকিতে তাকালো চারু পানে। চারুর কপালে হাত চাপতে দেখে বুঝে গেল ঘটনাটা কি ঘটেছে। চারপাশে হই হই বেড়ে গেল মুহূর্তেই। আরজান যাকে মারছিল সে ঘটনার আকস্মিকতায় পাল্টে খেলো। এই বদমেজাজি বদরাগী সাইকোটার বাঁচার একটাই উপায়, যেমন ভাবা তেমনি কাজ।
আরজান হাঁসফাঁস করে চারুকে ধরতে গেলেই হ্যাচকা টানে ওকে উঠিয়ে আনলো ছেলেটা। তড়িঘড়ি চারুকে নিজের দিকে টেনে নিয়ে চারুর শাড়ির আঁচলখানা পেঁচিয়ে ধরলো নিজের হাতে। চারু ভরকে গেল ছেলেটার এমন কাণ্ডে এবং তার চেয়েও বেশি লজ্জা এবং অপমান বোধে পড়ে গেল। কপালের ব্যথা ভুলে সহায়হীন দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। একটা মেয়ের সম্মান টেনে ছেলেটা নিজের আত্মরক্ষার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ছি! ছেলেটার এহেন কাণ্ড দেখে আরজানের বুকের ভেতরটা চিচ্চির করে উঠল। পূর্বের চেয়েও রাগটা আরো ভয়ানক রূপ নিল। রাগে কপালের দুপাশের রগগুলো ছিটকে উঠল যেন। চোখের আবরণ রক্তিম হতে হতে মুষ্টিবদ্ধ হয়ে গেল হাত। অনেক মেরেছিস শালা, কিছু বলিনি। মেয়েদের জন্য খুব দরদ তোর, তাই না? মানব দরবি হবি, মানব সেবা। হ্যাঁ, এবার নে দেখি কেমনে করে বাঁচাস এই মেয়েকে। আরজানের রাগী মুখখানার রং হঠাৎ করে পাল্টে গেল। রাগী মুখে এসে পড়ল তাচ্ছিল্য মিশ্রিত হাসি। মুষ্টিবদ্ধ হাত জোড়াও খুলে গেল। ডান হাতটা তুলে আরজান কপাল চুটকে তাকালো ছেলেটার পানে। ছেলেটা তারই ক্লাসমেট, ওর নাম রাজু। রাজুর আসল কাজই হলো মেয়েদের টিজ করে বেড়ানো, মেয়েদের রেটিং করা। এর জন্য আরজান এর পূর্বে ওকে অনেকবার ভালোভাবে বুঝিয়েছে, কিন্তু না, ও শুধরাবার নয়, বরং ওর উচ্ছৃঙ্খলপনা দিনকে দিন বেড়ে গিয়েছে। আর আজ তো মাত্রা ছাড়িয়ে গেছে। বাজে ইন্টেনশনে একটা মেয়ের গায়ে হাত দিতে যাচ্ছিল, ভাগ্যিস দেখে ফেলে আরজান। অতঃপর মারামারি পর্যায়ে আরম্ভ হয়। তবে এবার যে রাজুর সীমার সর্বোচ্চ ঊর্ধ্বে চলে গেছে, একদম সর্বোচ্চ পদে। সে কি হাঁটছিস যে? ভয় পেয়ে গেলি নাকি? ভয় তো পাবি, ভয় তো পাবি। একবার চিন্তা কর, যদি আমি এক্ষুনি এই মেয়ের শাড়ির আঁচলটা টেনে খুলে। রাজু প্রলাপ সম্পূর্ণ সমাপ্ত হলো না, তার পূর্বেই বুকের ওপর কারো সজোরে লাথি পড়তেই হাওয়ার গতিকে ছিটকে পড়লো রাজু বেশ খানিকটা দূরে, যা দেখতেই সকলের মাঝে এক আতঙ্কের সৃষ্টি হলো। রাজুর হাতে চারুর আঁচল পেঁচিয়ে থাকার দরুন ওর সঙ্গে সঙ্গে চারুও পড়ে যেতে নিল। তবে প্রত্যেকবারের ন্যায় এবারও আরজান ওকে ধরে ফেলে, কিন্তু অন্যবারের তুলনায় এবার আরজানের ওকে আঁকলে ধরার কৌশলটা ভিন্ন ছিল এবং বেশ অপরিচিত। সে চারুকে ধরে ফেলে টেনে আনলো নিজের খুব কাছে। চারু ভয়ার্ত দৃষ্টিতে কিছু অবলোকন করার মতো অবস্থায় রইল না। আরজান ওকে মিশিয়ে নিল নিজের সাথে। চারু তখনও ভয় পেয়ে আছে, তাই একজোড়া অবলম্বন নিহিত হস্তদ্বয় পেতেই শক্ত করে আঁকড়ে ধরতে চাইল। চারু জানে এই আশ্রয়ার্থী হাত জোড়াই সবচেয়ে বেশি নিরাপদ ওর জন্য। মুহূর্তের জন্য ওর কি হয়েছিল ও জানে না, কিন্তু এই মুহূর্তে ওর আরজানের প্রশ্রয়টা ভীষণ প্রয়োজন ছিল। রাজু কুকিয়ে উঠল ব্যথায়। ও চিন্তিত, ও বুকের হাড়গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। রাজুর কোকানো স্বর কানে ভেসে আসতেই আরজানের পূর্বের রাগটা মাথা চাড়া দিয়ে উঠল। রাজুর করা সকল বাজে কাজগুলো সে অবশ্যই ক্ষমা করে দিত, কিন্তু রাজু তার ভালোবাসার মানুষটার দিকে ওর কুকুরের দৃষ্টি দিয়েছে। ওর নোংরা হাত দিয়ে ওর চারুকে ছুঁয়েছে, চারুর শাড়ির আঁচল নিজের দখলে রেখেছে, এমনকি চারুর সম্মানহানির চিন্তা করেছে। এত কিছুর পর রাজুর কোনো ক্ষমা হয় না। আজ রাজুকে মরতে হবে, মরতেই হবে। সশব্দে ডান গালে চড় পড়তেই মাথা নিচু করে নিল আরজান। অপরাধ বোধ এবং একরাশ অসহায়তা জাপটে ধরলো তাকে। বাঁ হাতে তালু চুইয়ে রক্ত ঝরছে। চারুর রক্তিম দৃষ্টি জোড়া তাকে আরো পোড়াচ্ছে। চারু ঠিক কেন তাকে মেরেছে জানে না আরজান, শুধু এটুকু জানে চারু অকারণে তাকে মারেনি। চারু হয়তো প্রতিশোধ নিয়েছে, চারুকে মারার প্রতিশোধ। কিন্তু না, আরজানকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে চারু তার ডান হাতটা ধরে টেনে নিয়ে গেল ওকে রুমের ভেতরে। আরজান অবাক হয়ে দেখছে চারুকে। চারু কোনো কথা বলছে না, ক্ষণে ক্ষণে চাপা নিঃশ্বাস ফেলছে। মনে হচ্ছে যেন কোনো কারণে চারুর দম বন্ধ হয়ে আসছে। আরজানকে বিছানায় বসিয়ে দিয়ে কিছু খুঁজতে লাগলো চারু। আরজান ওকে কিছু খুঁজতে দেখে এক বুট সাহস নিয়ে জিজ্ঞেস করলো, কিছু খুঁজছেন? আমি হেল্প করব? আরজানের কথায় আরো রেগে গেল চারু। তেতে ওঠা গলায় বলল, বিষ খুঁজছি, আসুন হেল্প করুন। আরজান মাথা নুইয়ে নিল। বুঝলো চারু ভয়ানক রকমের রেগে গেছে। চারুকে এমন রাখতে আগে কখনো দেখেনি আরজান। আচ্ছা, এর পেছনে কি সকালের ওই ঘটনাটাই দায়ী? সকালের ঘটনাটার জন্যই এত ক্ষেপে আছে চারু? চারু একটা ফার্স্ট এড বক্স নিয়ে এলো। আরজানের সম্মুখ পানে বসে বক্স খুলে নাড়াচাড়া করতে লাগলো। আরজান এক মনে দেখতে লাগলো ওকে। কপালের ডান পাশটায় ছোট্ট একটা ব্যান্ডেজ লাগানো। আরজান নিজেই লাগিয়ে দিয়েছিল। অন্য দিনের ন্যায় আজ ওর কপালের টিপটা নেই, কখন যে পড়ে গেছে জানে না ও নিজেই।
লাল টকটকে ঠোঁটটা আজ বেশ রুক্ষ, মুখটাও শুকনো, বাকি দিনগুলোর মতো। চারুকে এমন দেখতে খুব কষ্ট হচ্ছে আরজানের। ইচ্ছে করছে তার রাগিনীকে একবার আষ্টে পৃষ্ঠে নিজের সাথে জড়িয়ে নিতে, অতঃপর তার সকল দুঃখগুলোকে এক নিমিষে শুষে নিতে। পরিশেষে তার শ্যামলিনীর যেন কোনো দুঃখ অবশিষ্ট না থাকে। চারুলতা কি করছেন? আরজান তীব্র যন্ত্রণায় মৃদু চেঁচিয়ে উঠে নিজের ব্যথার জানান দিল। চারু নির্বিকার, ওর কাজ করছে। কাটা জায়গায় খানিকটা অ্যান্টিসেপটিক পড়তেই মরিচ লাগার মতো জ্বলে উঠল আরজানের হাত। চারু অ্যান্টিসেপটিক মুছে দিয়ে একটা ভায়োডিন মলম বের করে লাগিয়ে দিল। আগের থেকে জ্বালা কিছুটা কমে এলো। আরজান নিজেকে শান্ত করার তীব্র প্রয়াস চালাচ্ছে। হাতে ব্যান্ডেজ করার কাজ শেষ। বক্স গুছিয়ে চারু চুপচাপ উঠে যেতে নিলেই আরজান ওর হাত ধরে আটকালো। অসহায় দৃষ্টিতে ওর মুখ পানে তাকিয়ে রইল খানিকক্ষণ। চারু কথা বলল না, কোনো চুপচাপ বসে রইল। যা দেখে আরজানের ভেতরে ঝড় উঠল। অপরাধ বোধটা বেড়ে গেল তরতর করে। কয়েক মুহূর্ত গড়িয়ে গেলে আরজান উপলব্ধি করলো চারু কাঁদছে। থমকে গেল আরজান। চারু কাঁদছে কথাটা মস্তিষ্কে হানা দিতেই হৃৎপিণ্ডটা ছিটকে রিপিট টেলিকাস্ট হচ্ছে। উফ, মহা যন্ত্রণা। হঠাৎ পেছন থেকে একটা গাড়ির বরাবর হর্ন দেওয়াতে বিরক্ত হয়ে পেছনে তাকালো চারু। তবে পেছনে তাকাতে যাকে দেখলো তাতে আর বিরক্তি নয়, এক রাশ অস্বস্তি ওকে চেপে ধরলো। মিহাদ চৌধুরী গাড়িতে বসে বারবার হর্ন বাজাচ্ছে। চারু পেছনে মুড়ে তাকাতেই মুচকি হাসলো সে। চারু জোরপূর্বক হাসার চেষ্টা করার মাঝে বলে উঠল মিহাদ, কোথায় তো যাচ্ছেন? বয়স। গাড়ি পাননি নিশ্চয়ই। চারু আশেপাশে একবার তাকালো। গাড়ি তো ঠিকই পেয়েছে, কিন্তু ওঠেনিও। সেই তখন থেকেই যে অন্যমনস্ক হয়ে হাঁটছিল। না আসলে বুঝেছি, আসুন আমি আপনাকে নামিয়ে দিচ্ছি আপনার বাসায়। চারু চমকে উঠলো, অস্বস্তিতে উসখুস করতে লাগলো। তার প্রয়োজন হবে না স্যার, আমি গাড়ি পেয়ে যাব। আরে ইতনা কিয়া শর্মানা, আসুন, নো প্রবলেম। চারু মনে মনে 100টা অনিচ্ছা নিয়ে জোরপূর্বক হাসলো। ওর একদম ইচ্ছে করছে না বসের গাড়িতে ওঠার। আজ অব্দি এখনো আরজানের গাড়িতে ওঠেনিও। কিন্তু বসের সাথে আরজানের তুলনা করলে কি করে হবে? উনি যে ওর অফিসের বস, নিজে থেকে আগ্রহ করেছেন। সেখানে না ওঠাটাও অভদ্রতা। প্লিজ কাম। চারু নিঃশব্দে উঠে বসলো। এছাড়া আর কোনো উপায় ছিল না। মিহাদ গাড়ি স্টার্ট দিল। চারু প্রথম থেকেই বেশ নিশ্চুপ। ব্যাপারটা গভীরভাবে নিরীক্ষণ করলো মিহাদ। অবশেষে এক পর্যায়ে জিজ্ঞেস করে বসলো, আপনার কি হয়েছে বলুন তো? সত্যি কি সব ঠিক আছে? চারু এবার মনে মনে একটু বিরক্ত হলো। লোকটা মনে হচ্ছে একটু বেশি হাইপার হচ্ছে ওকে নিয়ে। মিহাদ আবারও বলে উঠল, আপনাকে ফার্স্ট ডে যেদিন দেখেছিলাম সেদিন কিন্তু আপনি এক অন্যরকম আপনি ছিলেন। গতকাল দেখলাম মাথায় ব্যান্ডেজ নিয়ে এলেন, আজ আবার এতটা অন্যমনস্ক হয়ে আছেন। আই থিঙ্ক। চারু বিরক্তির বহিঃপ্রকাশ ঘটাতে না পারলেও মিহাদকে থামানোর ছোট্ট একটা টেকনিক অবলম্বন করলো। তার কথার মাঝেই বলে উঠল, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আসার পথে, ওসব নিয়েই ভাবছিলাম। হোয়াট অ্যাক্সিডেন্ট? দিস ইজ নট ডান, মিস চারু। I have to show that you are not serious about your life. চারু চুপ করে রইল। এই লোকটাকে চুপ করাতে গিয়ে যে কথার বান আরো ঢিলা করে দিল বলে মনে হচ্ছে। চুপ করে থাকার চেয়েও আরো এখন অধিক কথা বলছে। মিহাদ আরো বেশ কিছু কথা বলল। চারু কোনটা করা উচিত কোনটা উচিত নয় বুঝতে পারছে না। চারুর জবাবে চুপ করে থাকলো। মাঝে মাঝে শুধু হুঁ হাঁ করে জবাব দিল। রাত 8টা। রাতের খাবার রান্না করে বের হলো চারু। হাত মুখ ধুয়ে এবার বাবার ঘরে উকি দিল। জয়নাল সাহেব আরাম কেদারায় বসে বই পড়ছেন। আরজান তাকে আলমারি ভর্তি বই কিনে দিয়েছে। সারাদিন সেসব নিয়েই সময় কাটান জয়নাল সাহেব। চারু বাবাকে দেখে চলে গেল নিজের রুমে। বাবা বলল আজ সারাদিনে আরজান একবারও আসেনি বাসায়। সকাল থেকে একটা কলও করেনি। চারু বাসায় ফিরতেই জয়নাল সাহেব জিজ্ঞেস করেন ওকে। আশ্চর্যজনক হলেও আরজান আজ তাকেও কোনো রকম ফোন কিংবা মেসেজ করেনি। না চাইতেও চিন্তা হচ্ছে চারু। তোয়ালে নিয়ে হাত মুখ মুছতে মুছতে চারু ব্যালকনিতে এসে দাঁড়াতেই টের পায় আজ ভীষণ ঠান্ডা পড়েছে। বিকেল বেলাতেও এতটা ঠান্ডা লাগেনি ওর। চটজলদি ভেতরে গিয়ে একটা চাদর নিয়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। সারাদিন আরজানকে বকাঝকা করলেও এখন চিন্তাটা ক্রমশ বাড়তে লাগলো চারু। যাই কিছু হয়ে যাক না কেন, আরজান কখনো ওকে বিরক্ত না করে থাকবে না। চারু ফোনটা হাতে নিল। না, এখনো কোনো খবর নেই ছেলেটার। চারু কি ভাবতে ভাবতে নিজেই কল করলো আরজানকে, কিন্তু নাম্বার যে বন্ধ বলছে। চারু টেনশন বাড়তে লাগলো। কোথায় আছে পাগলটা? ঠিক আছে তো,
চারুলতা? হঠাৎ ভেসে এলো আরজানের শীতল কণ্ঠস্বর। চারু চটজলদি পেছন মুড়ে তাকালো। আরজান এসেছে, কথাটা মনে হয় ওর ভেতরের আনন্দের মেলা বসালো যেন। কিন্তু পেছন মুড়ে তাকাতে ক্ষুণ্ণ হলো মন। আরজান আসেনি, ওটা চারুর কল্পনা। এনাফ ইজ এনাফ আরজান। সবকিছুর একটা লিমিট থাকে, তুমি কিন্তু সব ব্যাপারে লিমিট ক্রস করে ফেলেছো। আমি কিন্তু তোমার বিষয়ে আর কোনো কনসিডার করব না, বলে দিলাম। আরজান তাচ্ছিল্য মিশ্রিত হাসলো। আরজানের ডান গালটা লালচে হয়ে আছে। গতকাল থেকে কেবল চড়ই খেয়ে যাচ্ছে সবার থেকে। প্রথমে চারু, তারপর মা, এবার অবশেষে বাবা। তোমার দয়া আমি চেয়েছি বাবা? চাইনি তো। আমি তো অনেক আগেই বলে দিয়েছি আমি আলাদা থাকবো, নিজে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকবো। কিন্তু না, তাতেও তোমার প্রবলেমের অন্ত ছিল না। আর এখন এখন কি নিয়ে প্রবলেম? আমি তোমাদের সাথে থাকি বলে? আরজান, ছেলে মানুষই ছাড়ো, আমরা কিন্তু একবারও একথা বলিনি তোমাকে। তুমি আমাদের সন্তান, আমাদের একমাত্র ছেলে। তুমি আমাদের সাথে থাকবে না তো কই থাকবে? যেখানেই থাকি না কেন, অ্যাটলিস্ট মানুষের মাঝে বেঁচে থাকবো। আবার এখানে দম বন্ধ হয়ে আসে বাবা, বিশ্বাস করো, দম বন্ধ হয়ে আসে। আর আসবে নাই বা কেন? এখানে কোনো মানুষ থাকে নাকি? আরজান, আরজান টলল না, সে তার বাণীতে অটল। আজিজ সাহেবের সমস্যা, আরজান এখনো চারু এবং জয়নাল সাহেবের সাথে যোগাযোগ রেখেছে। সে আরজানকে একবার নয় বারবার বলেছে ওদের সাথে কোনো রকম যোগাযোগ রাখা চলবে না, কিন্তু আরজান শোনেনি। তার বারণ করা কাজই বারবার করে গিয়েছে। মাঝরাতে বাসার কলিং বেল বাজতেই হড়বড়িয়ে উঠে বসে চারু। কেবল একবার নয়, বার কয়েক বেজেছে কলিং বেল। হুট করে ঘুম ভেঙে গেল ওর। এত রাতে কে এলো? কথাটা মনের ভেতর ডাক পারতেই কিঞ্চিত শিহরিত হলো ভয়ে। গায়ের ওপর থেকে চাদর সরিয়ে দ্রুত নামলো বিছানা থেকে। টেবিল ল্যাম্পটা জ্বালাতে জ্বালাতে আরো একবার কলিং বেল বাজলো। চারুর এবার সত্যি সত্যি ভয়ে কাটা দিচ্ছে শরীর। কেমন এক সূক্ষ্ম ভয়, প্রকাশ্যেও নয় অপ্রকাশ্যেও নয়। হঠাৎ মনে হলো বাবা কি কোথাও বেরিয়েছিল, কিন্তু বাবা ওকে না বলে কোথায় বা বের হবে। চারু রুমের মেন সুইচ অবধি আর এগোতে পারলো না। আগন্তুকের তাড়া বোধহয় একটু বেশি, বারবার টিপেই যাচ্ছে কলিং বেল। চারু দ্রুত এলো ড্রয়িং রুমে। অন্ধকার হাতড়ে আলো জ্বালালো সবগুলো। এখন একটু ভয়টা কম করছে। একবার দেখা যাক কোনো চোরের আগমন ঘটেছে কিনা এই মাঝরাতে। কে? চারুর গলা। অভিমান করে খাইনি। চারু পেছন মুড়ে তাকালো। ওর কুচকানো ভ্রু দেখে মুচকি হাসলো আরজান। চারু কিছু না বলে আবারও হেঁটে গেল। রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে বের করে, এটাও আরজানের জন্যই গতকাল তুলে রেখেছিল, তবে আজ নয়, গতকাল। কিন্তু গতকালও তার হদিস ছিল না কোনো। কার উপর অভিমান হয়েছিল? আরজান দুপা এগোলো রান্নাঘরের দিকে। ধীরে ধীরে পা ফেলতে ফেলতে জবাব দিল। আমি যাকে ভালোবাসি তার উপর। চারু খানিকটা ব্যস্ত হয়ে গেল খাবার গরম করায়, তাই ঠিক করে শোনা হয়নি আরজানের কথার তাল। আনমনেই পাল্টা প্রশ্ন করলো, কাকে ভালোবাসেন? আপনাকে। আরজান ঘোর লাগা কণ্ঠস্বর চারুর কর্ণকুহারে এসে বাইরে খেতেই ও মুখ উঁচিয়ে তাকালো। এবার ওর চোখ মুখ সমস্তটাই কুচকে ছিল, দেখতে বেশ লাগছিল, যা দেখে আরজান হেসে পড়ল। কথা ঘোরাতে বলল, খাবারে কি আছে? কেন, যা দিব সেটাই খেতে হবে। আরজানের প্রশ্নে ফট করে জবাব দিল চারু। আরজান ভ্যাবাচাকা খেলো যেন, আমতামতা করে বলল, ইয়া অফকোর্স, আপনি যা দিবেন আমি সেটাই খেয়ে নেবো, কোনো সন্দেহ নেই। খুব হয়েছে। এবার গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন, ততক্ষণে খাবার গরম হয়ে যাবে। ওকে ম্যাম। আরজান ফ্রেশ হয়ে আস্তে আস্তে চারু খাবার সাজিয়ে দিল টেবিলে। গরম গরম গরুর মাংস ভাত দেখে আরজানের ক্ষুধাটা যেন দীর্ঘ হলো। চটপট বসে পড়লো টেবিলে, তবে ব্যাঘাত ঘটলো অন্য জায়গায়। আরজান খাবারটা মুখে নিতে গিয়েও নিল না। কি ভেবে চারুর দিকে তাকিয়ে বলল, আপনি খেয়েছেন? চারু মৃদু হাসলো, গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, না, আজ কাজের খুব প্রেসার ছিল, আর 5 তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে। পড়ারও চাপ পড়ছে খুব। ওসব নিয়ে অর্ধেক রাত পার করে ফেলেছি। আরজান অসহায় চোখে তাকালো, বলল, তাই বলে খাবেন না, এটা কিন্তু ঠিক নয়। তারপর আর খেতে ইচ্ছে করেনি, আলসেমি হচ্ছিল। আপনাকে এত পাকনামু করতে বলেনি কেউ। জলদি খেয়ে উঠুন, এখন শীতের সিজন চলছে, মাংস কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না। আমি খাবো না। চারু চমকে উঠল। মানে? হ্যাঁ, আপনি না খেলে আমিও খাবো না। আর জানি এটা কেমন কথা? আমি শুধু একবেলা খাইনি, আর আপনি একদম চুপচাপ খেয়ে উঠবেন।
আজ পায়েস করেছিলাম, আপনি খেতে শুরু করুন, আমি পায়েসটা নিয়ে আসছি। এই বলে চারু চেয়ার ছেড়ে উঠতে নিলে আর যেন হাত টেনে ধরলো। এক টানে পূর্বের জায়গায় বসিয়ে দিয়ে বেশ অধিকার নিয়ে বলল, নিন, হা করুন। মানে আপনি কি? চারুকে আর কথা বলতে দিল না আরজান। ওর হাত ছেড়ে মুখ ধরে জোর করে খাইয়ে দিল। চারু চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে আছে ওর দিকে, যেন বড় সড়ো কোনো ঝটকা খেলো। আরজান সেই সুযোগে চোখ টিপলো ওর দিকে তাকিয়ে, যা দেখতেই খাবার মুখেই বেশম লাগলো চারুর। চারু কাস্তে কাস্তে মুখে হাত চাপলো। ওদিকে আরজান আটকে উঠে টেবিল ছেড়ে দাঁড়িয়ে গেল। চারুর মাথায় পিঠে হাত চাপড়ে অসহায় গলায় বলে উঠল, এই, সরি সরি, এরকম ইন্টেনশন ছিল না, গড প্রমিস। চারু কাস্তে কাস্তে মুখের খাবারটা শেষ করে চটজলদি পানি খেলো, যার ফলশ্রুতি কাশিটা কমে গেল। আরজান এই সুযোগে আরো এক লোকমা ভাত পুড়ে দিল চারুর মুখে। চারু অসহায় চোখে তাকালো আরজানের পানে, কথা বলতে না পারায় চোখ দিয়েই ইশারায় বোঝালো। কি হচ্ছে এগুলো? আরজান মুচকি হেসে কণ্ঠটা খাদে নামিয়ে বলল, এক খাবার দুজনে ভাগাভাগি করে খেলে কি হয় জানেন? ভালোবাসা বাড়ে। চারু এবার চোখ মুখ কুচকে তাকালো, যা দেখতেই শব্দ করে হেসে উঠল আরজান। ডিসেম্বরের সময়টা শহরের মানুষদের জন্য হয় দোটানা, হঠাৎ ভীষণ ঠান্ডা, আবার হঠাৎ কেমন ভাবসা গরম। ঝাপসা গরমের মধ্যেই আজকের দিনটাকে নির্দ্বিধায় ফেলা যায়। শহরের খোলা রাস্তায় শীতের তীব্র বাতাস, আর আবদ্ধ ঘরগুলোতে ভ্যাপসা গরম। আজ সাপ্তাহিক ছুটির দিন। আরজান চারুদের ওপরের ফ্লোরে ভাড়ায় উঠেছে আজ 1 সপ্তাহ পূর্তি হলো। জয়নাল সাহেব সবচেয়ে বেশি খুশি হয়েছেন আরজানের এখানে থাকার ব্যাপারে। অবশ্য এর পেছনে আসল কারণটা তার থেকে লুকিয়েছে আরজান। তিনি জানলে কষ্ট পাবেন নির্ঘাত। তবে আরো একটা বড় সত্যি আরজান চারু এবং জয়নাল সাহেব দুজনের থেকেই লুকিয়েছে, আর যেটা ও অতি শীঘ্রই জানতে চলেছে চারু। আরজান জানে না এই পুরো সত্যিটা জানার পর চারু ঠিক কি রিয়াকশন দেবে। ভাবতে গেলে টেনশন হচ্ছে আরজানের। অতীতে সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্রবারের দিনটা মেয়ে এবং বাবার জন্য বরাবরই ঈদের সমান ছিল, কিন্তু আজ তা বিষাদে ঢাকা পড়েছে। কত ঝড়ঝাপটা পেরিয়ে আজ অতীতে সেই সব সুখের দিনগুলো ঠিক মনেও নেই ওদের। তবে যা আবার পুনর্জীবিত করার জন্য বিশেষ মানুষটা তো ওদের এখানে কাছেই আছে, আর সে হলো আরজান। আরজান সারাদিন জয়নাল সাহেবের সঙ্গেই কাটায় এবং পাশাপাশি বেশ কিছু সময় তার চারুকে জ্বালানোর জন্য ভাগ করা যেন। দিনগুলো বেশ সুন্দর কাটছে ওদের। সকাল 11টা, চারু ব্যস্ত হাতে রান্না করছে। কতক্ষণ পর পর শাড়ির আঁচল টেনে কপাল এবং মুখের ঘাম মুছছে। রুমের ভেতর গরমের আভাসটা ততটা না পেলেও রান্নাঘরে দাঁড়িয়ে তার দ্বিগুণ অনুভূতি হয়। আর ওদিকে জয়নাল সাহেবের সঙ্গে সোফায় বসে কোনো এক বিষয় নিয়ে গল্প করছে আরজান। জয়নাল সাহেবকে গল্প শোনাচ্ছে সে, বেশ রসিয়ে জমিয়ে প্রত্যেকটা লাইন উপস্থাপন করছে এবং তার এই নিখুঁত উপস্থাপনে হাসতে হাসতে বারবার ঢলে পড়ছেন জয়নাল সাহেব, সঙ্গে সেও হাসছে। কিন্তু তার দৃষ্টি অন্য কোথাও এঁটে রইল। শরীরটা এখানে পড়ে থাকলেও মনটা পড়ে আছে রান্নাঘরের দিকে। রান্না করার সময় পাকা গিন্নিদের মতো লাগে চারুকে। আরজান মুগ্ধ নয়নে সেটাই দেখে যাচ্ছে। আঙ্কেল, আজ বিকেলে তোমার প্ল্যান কি? গল্প শেষ করেই চটপট প্রশ্ন করলো আরজান, বেশ জোরে সরেই, যেন কথাটা চারুর কান অব্দি পৌঁছায়। প্ল্যান? আমার আবার কি প্ল্যান? কিসের কথা বলছো? সে কি, তোমাকে না একটু আগেই বললাম? আরজান গাল ফুলিয়ে বলল কথাটা। জয়নাল সাহেব মনে করার চেষ্টা করলেন। সেই সুযোগে আরজান আর চোখে তাকালো চারুর দিকে। চারু তখন ওদের দিকেই তাকিয়েছিল। কিসের প্ল্যান নিয়ে কথা বলছে ওরা? মনে পড়ছে না? ঠোঁট উল্টে জবাব দিল জয়নাল সাহেব। আরজান চারুর থেকে দৃষ্টি তাকালো চারু, সঙ্গে সঙ্গে আরজান এবং জয়নাল সাহেবও। চারু তাকে দেখে স্মিত হাসলো। স্যার আপনি? হ্যাঁ, বাবাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম আর কি। বাবা? বাবা উনি আমার অফিসের বস। চারুর অফিসের বস কথাটা শুনে একটু ইতস্তত বোধ করলেন জয়নাল সাহেব, তাই দাঁড়িয়ে পড়লেন। কিছু বলবেন তার পূর্বেই হাস্যোজ্জ্বল মুখে হাত বাড়িয়ে দিল মিহাদ। হ্যালো স্যার, মেহাদ চৌধুরী। জয়নাল সাহেব জোরপূর্বক হেসে হাত মিলালেন। আচ্ছা আচ্ছা। স্যার, আপনার শরীর ঠিক আছে তো? অল ইজ গুড? হ্যাঁ, সব ভালো। ওয়েল, আপনার সাথে যে এত তাড়াতাড়ি আমার দেখা হবে আমি ভাবিনি। ও, আপনার মেয়ে কিন্তু অসাধারণ মানুষ। আমি সত্যি খুব খুশি যে আপনার মতো ট্যালেন্টেড একজন মানুষকে আমার কোম্পানিতে পেয়েছি। আই এম রিয়েলি ব্লেসড।
জয়নাল সাহেব এবার প্রাণ খোলা হাসি দিলেন, কিন্তু পেটের মধ্যে উসখুস শুরু হলো আরজানের। লোকটা একটু বেশি প্রশংসা করছে কি চারুর? রুৎ শাহ আরজান। নিজের নামটা গম্ভীর গলায় আওড়ে হাতটা বাড়িয়ে দিল মিহাদের দিকে। মিহাদ আরজানকে দেখেও না দেখার ভান করে কথা বলছিল জয়নাল সাহেবের সঙ্গে। তবে এবার না চাইতেও আরজানের প্রতি সম্পূর্ণ অ্যাটেনশন দিতে হলো। মিহাদ যতক্ষণে আরজানের সঙ্গে হাত মেলালো ততক্ষণ প্রয়োজন মাফিক হাসলো আরজান। মিহাদ সম্পূর্ণ হেসে হাত মেলালো। হ্যালো মেহা চৌধুরী। গুড টু সি ইউ মিস্টার চৌধুরী। থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি মিস চারুর কি হন? আমার ছেলে বলতে পারেন স্যার, আমার চারুর মতোই, আমার বেস্ট ফ্রেন্ড। মিহাদের প্রশ্নের পিঠে অমায়িক হেসে উত্তর দিলেন জয়নাল সাহেব। আরজান ঠোঁট টেনে হাসলো। পাশ থেকে মৃদু স্বরে হাসলো চারু। বাবা আরজানকে নিজের বেস্ট ফ্রেন্ডই ভাবে। সত্যি আরজান বাবার বেস্ট ফ্রেন্ড। ও দ্যাটস রিয়েলি গ্রেট। সো মিস্টার আরজান। আরজান জবাব দিল। মিহাদ হাসার চেষ্টা করে বলল, ইয়া মিস্টার আরজান, ইটস রিয়েলি নাইস টু মিট ইউ। মিস চারু, আপনার আড্ডা দিন, আমাকে যেতে হবে একটু। স্যারকে দেখে আমি সত্যি ভীষণ হ্যাপি হয়েছি। সি ইউ অ্যাগেইন স্যার। কথাগুলো বলতে বলতে চারু এবং জয়নাল সাহেবের দিকে তাকালো মিহাদ। চারু এবং জয়নাল সাহেব উভয়ই স্মিত হেসে তাকে বিদায় দিল। মিহাদ চলে গেল। আরজান তার যাওয়ার পানে তাকিয়ে কেমন অদ্ভুত করে হাসলো। অবশ্য তাকেও দেখলো না। পাশ থেকে দোকানি বলে উঠল, আপনাদের কফি নেন। তাদের কফি রেডি। আরজান গিয়ে নিয়ে এলো এক এক করে। কফির ছোট্ট কাপে চুমুক বসাতেই চারু এবং জয়নাল সাহেবের চোখ যেন বড় বড় হয়ে এলো। এমন অমৃত স্বাদের কফি এর আগে কখনো খায়নি তারা। আরজান মৃদু হাসলো, অর্থাৎ সেই স্বাদের সাথে সে পূর্ব থেকেই পরিচিত। তৃপ্তিদায়ক গলায় বলে উঠলেন জয়নাল সাহেব, এ তো ভয়ানক টেস্ট, বাপরে। আরজান স্মিত হাসির সঙ্গে হ্যাঁ সূচক মাথা নাড়ল। চারু বলল, হ্যাঁ একদম, বাবা মাঝে মাঝে আসতে বল। নিশ্চয় নিশ্চয়। বলতে বলতে আবারও চুমুক বসালেন কফিতে। আরজান মেয়ে এবং বাবার তৃপ্তিময় মুখ দেখে মনে মনে এক ঝাঁক আনন্দ নিয়ে কফি খেতে লাগলো। বেলা পড়ে এসেছে। সূর্যি মামার দেখা নেই। পশ্চিমে হেলে পড়েছে বেশ অনেকটা সময় পূর্বে। জয়নাল সাহেব বাসায় ফিরে এসেছেন তার হাঁটু ব্যথার অজুহাত দিয়ে। তিনি আর হাঁটতে পারবেন না বলেই এমন অজুহাত। চারু আর আরজান হাঁটছে পাশাপাশি। প্রকৃতির নিশ্চুপ নিরালার প্রেম ছোট থেকেই চারুর ভীষণ প্রিয়, আর সেটাই দেখছে ও। আর আরজান একবার চারুর পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করেই মন জুড়াচ্ছে নিজের। চারুলতা ফুচকা খাবেন? ফুটপাতের পাশে ফুচকার দোকান দেখা গেল একটা। ফুচকার কথা শুনেই চারুর মনটা নেচে উঠল। ও আগে পরে কিছু না ভেবে বলে উঠল, হ্যাঁ খাবো। কথাটা এত দ্রুত বলেছে যে আরজান সহ ও নিজেও হাসলো। অতিরিক্ত পছন্দের কোনো জিনিস সামলে পেলে হয়তো এই উৎসাহটুকু কিছুই না। আসুন। চারুকে রাস্তা দেখিয়ে আরজান হাঁটা ধরলো। চারু আমোদিত হয়ে পা বাড়াতে নিলেই হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো ঝাঁকে ঝাঁকে চুড়ি। চারুর পা আপন গতিতে থেমে গেল। চোখ জুড়িয়ে এলো ওর এত রং বেরঙের চুড়ি দেখে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিসটার নামটা বোধহয় চুড়ি। মনে মনে হাসলো চারু। হাসলো নিজের বাচ্চা মতে। কত বড় হয়ে গেছে ও। যখন স্কুল কিংবা কলেজে পড়তো তখন এরকম মাতালের মতো নেশা ছিল এই চুড়ির প্রতি। এখনো আছে, কিন্তু নিজেকে নিয়ে ভাবার সময় কই ওর। চারুলতা কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? দূর থেকে ভেসে এলো আরজানের গলা। চারুর ঘোর কাটলো। সম্মুখে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুরির কথা ভুলে এগিয়ে গেল আরজানের দিকে। বেশ আয়েসে ফুচকা খেলো চারু, সবই আরজানের জন্য। আইসক্রিম খাবেন? ওমা, এই শীতের সন্ধ্যায় আইসক্রিম? ঠান্ডা লাগবে যে। আপনি যে হট টেম্পার, আপনার কিন্তু দরকার আছে। কথাটা আস্তে আস্তে বললেও শুনে ফেললো চারু। চোখ মুখ কুচকে রাগী গলায় বলল, কি বললেন? আমি হট টেম্পার? হ্যাঁ তাই বললাম নাকি? না না, আসলে তা বলিনি। শাট আপ। আরজান চুপ করে গেল। গোমরা মুখে বলল, এই যে নিজে দেখুন এবার, আমি কিন্তু মোটেও ভুল বলিনি। চারু চোখ পাকালো। যা দেখে আরজান ঢোক গিলে এদিক সেদিক দেখতে লাগলো, যেন সে ছাড়া এখানে আর কেউ অবস্থানরত নেই। বাসায় ফেরার চিন্তা আছে নাকি? দেখুন সন্ধ্যা হয়ে গেল, ওদিকে বাবা একা আছে। যাবো তো, আইসক্রিমটা খেয়েই যাবো। না একদম না,
আপনার ঠান্ডায় অ্যালার্জি আছে। এখন মোটেও ওসব খাওয়ার দরকার নেই। কিন্তু চারুলতার শরীরের মিষ্টি গন্ধটা যে আরজানের বড্ড পরিচিত। ও যেখানেই থাকুক ঠিক ওকে জ্বালাতে চলে আসে তারা। আরজানের ঘুম ভেঙে গেল। তখনও ভোরের আলো ঠিকঠাক ফোটেনি। আরজান হঠাৎ ভড়কে গেল কিছু একটা ভেবে। লাফ দিয়ে উঠে বসতে গেলে পড়ে যেতে নিল সোফা থেকে, কিন্তু পড়ল না। ঝটপট করে ধরে ফেললো সোফার বাদিকটা। তার মনে পড়ল না সে কোথায় আছে। ঠিক করে বসে মাথার দুহাতের ভাঁজে খানিকটা সময় চেপে ধরে রইল। অতঃপর চারিদিক ভালো করে তাকিয়ে দেখলো। ফের গিয়ে মনে হলো সে তো নিচের তলায় আছে। কাল রাতে তাহলে এখানেই ঘুমিয়ে পড়েছিল। চারু আজ নাস্তায় পরোটা ভাজি করেছে। রান্নাঘর থেকে তার সুমিষ্ট ঘ্রাণ হাওয়ায় ভেসে এসছে আরজানের নাকে। আরজান পা নামিয়ে বসলো, দৃষ্টি তখন রান্নাঘরের দিকেই। ঘাড় বাঁকিয়ে চারুকে দেখতে বেশ বেগ পেতে হলো তার। তবুও দেখলো, দু চোখ ভরে দেখলো, আর দেখতে দেখতে মুচকি হাসলো। ঠিক এমন সময় কলিং বেল বাজলো বাসার। চারু রান্না করা এঁটো হাতেই মুখ উঁচিয়ে তাকালো দরজার দিকে। সেই ফাঁকে একবার ঘড়িটাও দেখলো। এই ভোরবেলা আবার কি এলো? প্রশ্ন জাগলো ওর মনে। ভাবতে ভাবতে আবারও কলিং বেল বাজলো। আগন্তুক। চারু আর কিছু ভাবলো না। কল ছেড়ে হাত দুটো ধুয়ে শাড়ির আঁচলে মুছতে মুছতে দ্রুত বেগে ছুটলো দরজার পানে। আরজানকে খেয়াল করেনি তখন চারু। আরজান একইভাবে ওখানে বসে আছে তখন। দরজা খুলে সামনের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল চারু। এই যে ওর ঘোর শত্রু আজিজ সাহেব, উনি এখানে কি করছেন? আবার কি কেড়ে নিতে এলেন এই লোক? এখনো আর কি বাকি রয়ে গেল ওনার কেড়ে নেওয়ার জন্য? সবই তো নিলেন রাক্ষসের মতো, সবকিছু। আপনি আপনি এখানে কেন এসেছেন? কি চাই আপনার? চারুর গম্ভীর গলাটা ভেসে এলো ভেতরে। আরজান শুনতে পেল স্পষ্ট। চারুর এমন গলায় কিঞ্চিত চিন্তিত হলো আরজান। চারু এমন করে কার সাথে কথা বলছে? কে এলো? আরজানের প্রশ্নটির জবাব দেওয়ার তাড়া বোধহয় আজিজ সাহেবেরই বেশি ছিল। তাই চারুর প্রশ্নের কোনো তোয়াক্কা না করে হুড়মুড় করে ঢুকে গেল ভেতরে। ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল ছেলে। আরজান বাবাকে দেখতেই চমকে উঠল। কেমন অজানা এক ভয় দানা বাঁধল বুকে। ফট করে দাঁড়িয়ে গেল বসা থেকে। আজিজ সাহেব তাকে দেখে বাঁকা হাসলো। পেছন থেকে চারু রাগান্বিত গলায় কিছু বলতে যাবে, তার পূর্বেই দেখতে পেল আরজানকে। অমনি ওকে থামতে হলো। হঠাৎ মনে পড়ল, না, আজিজ সাহেবের এখনো অনেক কিছু কেড়ে নেওয়ার বাকি আছে। আর আজ আজ হয়তো ওর বাবার হাসি আনন্দটুকুও কেড়ে নিতে এসেছে এই পাষণ্ড। ড্যাড, ড্যাড, আমি তোমার ড্যাড। চিনতে অসুবিধা হয়নি তো? তুমি এখানে কেন এসেছো? এই যা, কি বলছো? আমি এখানে আসবো না? আমাকে তো দেখতে হবে। আমার একমাত্র ছেলেটা কোনো জঙ্গলি জানোয়ারদের হাতে বন্দি হলো। ড্যাড, গলা নামিয়ে আরজান, ভুলে যাও না আমি তোমার বাবা। না, আপনি ভুল করছেন আজিজ সাহেব। আপনি যে ওনার বাবা এ কথা উনি ভোলেননি। কিন্তু আপনি যে একজন মানুষ সে কথা আপনি ঠিকই ভুলে গিয়েছেন। আপনিও যে এই জমিনে চলে ফিরে বাঁচেন সে কথা ভুলে গিয়েছেন। তাচ্ছিলের সহিত হেসে পেছন থেকে বলে উঠল চারু। চারুর কথায় আজিজ সাহেব জ্বলে উঠলেন, খ্যাক করে উঠলেন জন্তুদের ন্যায়। আমি তোমার সঙ্গে কথা বলছি না চারু। কিন্তু আমাদের ঘরে দাঁড়িয়ে তো বলছেন। তোমাদের ঘর? তোমাদের ঘর? হাসালে চারু, হাসালে। ড্যাড প্লিজ, তুমি চারুলতার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। তুমি আমাকে নিতে এসেছো তো? ওকে ফাইন, চলো আমি যাচ্ছি তোমার সঙ্গে। কিন্তু ওয়েট এ মিনিট মাই সন, তোমাকে তো আমি সঙ্গে করে নিয়ে যাবই, কিন্তু তার আগে এই 2 টাকার মানুষগুলোকে নিজেদের জায়গাগুলো দেখিয়ে দিয়ে যাই। ড্যাড, মানে আপনি এসব কি বলছেন? আরজান ডাকটা সম্পূর্ণ হওয়ার পূর্বেই বলে উঠল চারু। আজিজ সাহেব যেন পৈশাসিক আনন্দে বাকবাকুম করছেন, কিন্তু তিনি চারুকে কিছু বলার পূর্বে জয়নাল সাহেবের নাম নিয়ে গলা ফাটিয়ে ডাকতে শুরু করলেন। চারু চমকে উঠল আরজানও। দুজনেই ব্যস্ত হয়ে পড়ল তাকে বারণ করতে। চারু সহায়হীন গলায় বলে উঠল, চাচা প্লিজ, আপনি যা বলার আমাকে বলুন। বাবা অসুস্থ, 2বার হার্টের সমস্যা দেখা দিয়েছে। আপনার যত কথা শোনানোর হয় আমাকে শোনান, আমি কিন্তু বলবো না। কিন্তু বাবাকে এসবে জড়াবেন না, আমার বাবা অসুস্থ, প্লিজ চাচা। তোর মতো নষ্টামের বাপকে তো কথা শুনতেই হবে রে।
দিনের পর দিন একটা পরপুরুষের সঙ্গে একসাথে থাকার সময় তোর বাবার হার্টের সমস্যা হয়নি, তাই না? এখন এই নিয়ে তাকে প্রশ্ন করলেই হার্টের ব্যায়ামও শুরু হয়ে যাবে। চারু স্তব্ধ হয়ে গেল। মনে হলো কেউ যেন ওকে পেছন থেকে সজোরে আঘাত করলো মাথায়। থমকে গেল ওর প্রতিটি নিঃশ্বাস। কি বলছেন এই লোক? কি বলছেন? একই অবস্থা আরজানেরও। তার বাবা কারোর সামনে এমন করে কথা বলতে পারে তার জানা ছিল না। টাকার অহংকার মানুষকে এতটা নিকৃষ্ট করে তোলে। তাহলে তো এই দুনিয়াতে কারোর হাতে টাকা থাকাও পাপ, মস্ত বড় পাপ। কই রে জয়নাল, মেয়েকে পতিতালয়ের কোঠায় বসিয়ে এখন শান্তির ঘুম ঘুমাচ্ছিস? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। আজিজ সাহেবের মাত্র বলা কথাটা অনেক বিশ্রীভাবে আঘাত করলো আরজানের ভেতরটা। মনে হলো যেন কেউ এক বড় পাপ। কি ব্যাপার? এত ভোরবেলা স্বয়ং মা জননী আমার রুমে হাজির? রিনা বেগম হাতে পায়েসের বাটি নিয়ে দাঁড়িয়ে আছেন। ছেলে দরজা খুলে দিতেই কিছু না বলে আমোদে গদগদ করতে করতে পুরো 1 চামচ পায়েস পুরে দিল মুখের ভেতরে। আরজান ভেড়াবাচ্চাকা খেয়ে বেসামাল হয়ে পড়লো খানিকটা। তবে বেশিক্ষণ স্থায়ী হলো না এই বেসামালি ভাব। চটজলদি নিজেকে সামলে উঠল নি। 25 বছরের হয়েছিস তুই, গুনে গুনে 25 চামচ পায়েস খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু তুই তো 1 চামচেই রেগে বোম। পাগল নাকি? 25 বছর হয়েছে বলে কি 25 চামচ পায়েস খেতে হবে? কোথায় বা ওই সব ইলজিক্যাল আইডিয়া? রিডিকুলাস। হ্যাঁ, এখন তো আমার সব। কি কি হয়েছে তোর? এমন পাগলের মতো হাসছিস কেন? আরজান হাসতে হাসতে দম ছাড়লো। হাসি থামিয়ে শূন্যে দৃষ্টি বুলিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়লো। অতঃপর মায়ের মুখের দিকে তাকিয়ে কেমন আহত স্বরে আওড়ালো, ড্যাড কি কখনো আমার কষ্টটা বুঝেছিল মা? আরজান, বাবু ড্যাড তোর জন্য যা করেছে তোর ভালোর জন্যই তো করেছে। তোর ভবিষ্যতের কথা ভেবে করছে, যেন তুই ভালো থাকিস, এর জন্যই তো করছে। মা, চারুলতাকে আমি ভালোবাসি, ভয়ঙ্কর রকমের ভালোবাসি মা। আমার থেকে চারুলতাকে কেড়ে নিয়ে ড্যাড আমার ভালো করেছে। একটা মানুষের থেকে তার বেঁচে থাকার কারণটা কেড়ে নিয়ে সে ভালো করেছে। আরজানের কথার সমাপ্তি হলো। তাই সে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। মা কি ভাববে বা কি বলবে কোনো কিছুরই তোয়াক্কা নেই তার। সে বেরিয়ে চলে গেল। হয়তো আজ আর সারাদিন সারা রাত কোনো হদিশ মিলবে না তার। বিশাল বড় কোম্পানি আরজানের, বড় বড় রুম, বড় বড় করে সরে যায় ওখান থেকে। যেন আগন্তুক ভাবে এই ঘরে চারু ব্যতীত কেউ নেই। তার সঙ্গে আর কে কে আছে, কতজন আছে, সবটা ভালো করে আয়ত্তে আনতে হবে। খাটের পাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা আছে আরজানের, তাই সে ওখানটাতেই লুকিয়ে পড়লো। ঘরময় ড্রিম লাইটের হলদেটে আলো। এক মুখোশধারী লোক এসে দাঁড়ালো চারুর সামনে। লোকটা কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলো চারুর পানে। অতঃপর পকেট থেকে নিজের ফোনটা বের করে কিছু একটা দেখে কল করলো। তীব্র পিপাসা যেন তরতর করে বাড়তে থাকে। এই নিয়ে দুজনের মধ্যে খানিক তর্ক বিতর্ক শুরু হলে প্রথম লোকটা তাদের তথাকথিত বসকে কল করে। তাদের বস ফোন ধরতেই লোকটার অনুরোধ এবং আক্ষেপ দুটোই জানায় তাকে। বস শুনে জবাবে বলল, মেয়েটার সাথে তোরা যা খুশি কর, ওকে রেপ কর, হাত পা কেটে ফেল, মেরে ফেল, যা খুশি কর। তবে হ্যাঁ, সবকিছু হওয়ার পর যেন ওর কোনো অস্তিত্ব না থাকে এই পৃথিবীতে। যদি কোনোভাবে ওকে আমি দ্বিতীয়বারের মতো দেখতে পাই, তাহলে তোদের আয়ু কিন্তু। বস কথাগুলো পরিপূর্ণ করার পূর্বেই প্রথম লোকটা আনন্দে উৎফুল্ল হয়ে বলে উঠল, কাজ হয়ে যাবে বস, একটু মনের সুখটা মিটাই নিয়ে আপনার কাজ সমাপ্ত করে ফেলতেছি। সুখবরের জন্য অপেক্ষায় থাকেন। কলের ওপাশের ব্যক্তিটির গলা শুনে আরজানের চিনতে কোনো অসুবিধা হয়নি। সে নিজের ওপরেই হাসলো তাচ্ছিল্য করে। এই লোকটা তার বাবা, সে কথা ভাবতেই তার ঘৃণা হয় নিজের ওপর। না, সে আর থাকবে না এই জঘন্য জায়গায়। সে তার চারুলতাকে নিয়ে আজই চলে যাবে, আজ এবং এক্ষুনি। তবে তার আগে এই আগাছাগুলোকে আসল জায়গায় পৌঁছাতে হবে। বেশ খানিকটা সময় পেরিয়ে যাওয়ার পর আজিজ রহমানের কাছে সুখবরের কলটা এলো। চারু উঠলো ঠিক সকাল 8টায়। উঠেই আরজানকে ওর পাশে বসতে থাকতে দেখে সন্দিহান গলায় বলল, সারা রাত কি ঘুমাননি? আরজান মৃদু হেসে চারুর গালে কপালে হাত রেখে বলল, ঘুমলে আপনাকে দেখা যে মিস হয়ে যেত, তাই আপনাকে দেখার এই মোক্ষম সুযোগটা হাতছাড়া করতে পারলাম না। আপনি না একটা পাগল। তাই নয়তো কি? কি সব উদ্ভট আবেগ বাবা। আচ্ছা, আজ থেকে ঘুমাবো, আর জেগে থাকবো না, প্রমিস। এবার জলদি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি।
আমার জন্য কেন? আপনি খাবেন না নাকি আমার খাওয়া দেখলেই আপনার পেট ভরে যাবে? তা কিন্তু বন্ধ বলেননি। একটা চড় দিতে ইচ্ছে করছে। অনেক বড় হয়ে গেছেন তাই না? বড় বড় কথা। যান আগে নিজের খাবারটা আনুন, আমি পরে খাবো। বরকে কেউ মারে? চারুলতা মারে, এবার যান। যাচ্ছি বাবা। এই বলে উঠে চলে যেতে নিয়েও হঠাৎ দাঁড়িয়ে পড়লো আরজান। চারু বিছানা ছেড়ে নামতে গিয়ে আরজান আবার ফিরে আসতে দেখে থেমে গেল। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইলো। বিছানার কাছে এসে দাঁড়াতেই বেশ অবাক হলো। বিছানার পাশে বড় বড় দুটো লাগেজ রাখা। চারুর বুঝতে বাকি রইল না আরজান তাকে নিয়ে সত্যি সত্যিই নতুন বাসায় উঠবে। কথাটা ভাবতেই বুক চিরে তপ্ত দীর্ঘশ্বাসের আনাগোনা হলো। চারুর খারাপ লাগছে এই ভেবে যে ওর জন্য হয়তো আরো একবার আরজান ওর বাবা মায়ের থেকে আলাদা হয়ে যাবে। না না, আমি আর মা তোর সঙ্গে যাচ্ছি, ব্যাস। কোনো না শুনবো না, আমরা তোকে কিছুতেই একা ছাড়তে পারি না। এই যে আপনারা নাকি নতুন বাসায় চলে যাবেন, আর এইদিকে এই বিশাল বড় বাড়িটায় আমাকে একা রেখে যাবে। আমি কিন্তু বলে দিচ্ছি, তা মোটেও হবে না। যেখানে ও থাকবে না সেখানে আমরাও থাকবো না। আমি আর মা এই বাড়িতে আছি কেবল এই পাগলটার জন্য। ও না থাকলে আমরা কি করে থাকবো বলুন? তাছাড়া ও যদি ওর সাথে থাকতে না দেয় তবে মাকে আবারও গ্রামে রেখে আসবো, আর আমি চলে যাব মালিয়াশায়। সে কি কথা? কেন থাকতে দেবে না? আমি আপনি ওকে কেন বললেন আমাদের সাথে যেতে? চারুলতা, এই যুদ্ধটা কেবল আমারই, আমার একার। আমি চাই না কেউ আমার জন্য সাফার করুক। কথায় বলে প্রিয় মানুষগুলো পাশে থাকলে দুনিয়া জয় করা যায়। তাহলে ওরা কি দোষ করলো? আরজানকে আশ্বস্ত করে জবাব দিল চারু। শুনে আরজান ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছাড়লো, কিন্তু কিছু বলল না। পরক্ষণে আবার ব্যস্ত হয়ে উঠলো চারুকে খাওয়ানোর জন্য। সে নিজে হাতে মায়ের কান্না ভেজা নেত্রদয় তার চোখ এড়ায়নি। হৃদ এবং মিনা বেগমের সঙ্গে সৌমি আসার জন্য এক প্রকার কাঁদতে শুরু করলো। কিন্তু আরজান চায় না তার মতো তার ছোট্ট বোনটাও পরিবার থেকে আলাদা হয়ে যাক, কারণ নিজের পরিবারকে ছেড়ে দূরে থাকার এক একটা দীর্ঘশ্বাস খুবই ভারী, যার ওজন সইতে হিমশিম খাবে এই ছোট্ট মেয়েটা। আর তাছাড়া তাদের প্রতি সৌমির এই নিঃস্বার্থ নিষ্পাপ ভালোবাসাটুকু বোঝার স্বার্থ এখনো এই পরিবারের কারণ হয়নি, আর না কখনো হবে। পেছনে কিন্তু শেষ অবধি চেয়েও আর কিছু বলতে পারলো না আরজানকে। পূর্বের ভয়াবহ নীরবতাকে জারি রেখেই পার করে এলো অনেকটা পথ এবং অবশেষে নিজেদের নতুন বাড়িতে। আরজানের গাড়িটা একটা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে থামলো। চারু তখনও মনে মনে নিজেকে গালমন্দ করছিল। অবশেষে ওর ভ্রম কাটলো আরজানের ডাকে। ম্যাডাম আসুন প্লিজ। এই বলে হাতটা বাড়িয়ে চারুর হাতটা ধরলো আরজান। চারু খানিকটা কেঁপে উঠলো, আর একটু গুটিয়ে পড়লো ভেতরে ভেতরে। আরজান ওর হাত ধরে নিয়ে গেল ভেতরে। বাড়িটা বাইরে থেকে দেখতে যেমনটা চোখে পড়ার মতো, ভেতর থেকে আরো ভয়ানক সুন্দর। চারু শুধু মুগ্ধ হয়ে দেখেই যাচ্ছিল। পছন্দ হয়েছে? ভীষণ। আজ থেকে এটাই আমাদের ঠিকানা, আমাদের ছোট ছোট খুশি, আনন্দ, সুখ, দুঃখের একমাত্র ভাগিদার। আর এই মনোমুগ্ধকর বাড়িটা আমার চারুলতার নামে। এই নিন বাড়ির চাবি, যত্ন করে আগলে রাখবেন, কেমন? মুচকি হেসে বাড়ির চাবিটা নিল চারু। আরজান আবারও বলল, আপনার যেমন খুশি যেভাবে খুশি সাজিয়ে নিন। আর হ্যাঁ, আজ থেকে আর আপনার হাতের রান্না ছাড়া কিন্তু চলবে না। প্রতিদিন নিয়ম করে এই হাতের অসাধারণ সব রান্না চাই, কেমন? আজ থেকে আমাদের সবার রেস্ট। আমি, খালামণি এবং হৃদ শুধুই রেস্টে থাকবো, আর এই রমণীর হাতে সব অসাধারণ সুস্বাদু খাবার খাবো, চলবে? চারু হেসে পড়ল। ঠিক তখনই পেছন থেকে এসে দাঁড়ালো মিনা বেগম এবং হৃদ। তাদের দেখে আরজান বলে উঠল, খালামণি, তোমার বৌমা কিন্তু প্রশংসনীয় সব রান্না জানে। আজ থেকে তোমার রেস্ট, এবং আমাদেরও। রান্না বান্না সব ওনার দায়িত্বে, বুঝলে? কেন রে, মেয়েটা আসতে না আসতেই শুরু করে দিলি জ্বালানো? মোটেও না। আমার বৌমার আগেও ওর পরিচয় হলো ও আমার মেয়ে, আর আমি মা হয়ে আমার মেয়েকে কখনোই এত কষ্ট করতে দিব না। তোরা নিজেরা নিজেদের খাবার তৈরি করে নিবি, আমি আর চারু আমাদেরটা বুঝে নেব। হ্যাঁ। এই বলেই মিনা বেগম চারুর হাত ধরে নিয়ে গেলেন নিজের সঙ্গে। চারু মিটমিটিয়ে হাসছিল খালামনির কথায়। আরজান চোখ জোড়া শুরু করে তাকিয়ে রইল তাদের যাওয়ার পানে। আরজানের ইচ্ছে অনুযায়ী চারু সত্যি সত্যি তার জন্য সব সুস্বাদু খাবার রান্না করে ফেললো। চারুর হাতের এমন সুস্বাদু খাবার খেয়ে হাত চেটেপুটে খাওয়ার অবস্থা হলো সকলের। মিনা বেগম বিজয় খুশি। অমায়িক হেসে বললেন, তার গোটা জীবনে এমন অসাধারণ রান্না তিনি কখনো খাননি।
আর তাই তিনিও আরজানের সাথে সহমত হলেন যে তার বৌমাই এখন থেকে